শুভ সন্ধ্যা। প্রায় ২ সপ্তাহ পরে আমরা আবার একই প্ল্যাটফর্মে মিলিত হয়েছি। সেই একই বিশেষ কাজে। আমাদের টেকনিক্যাল আড্ডা। আড্ডা শুরুতেই ঘন্টা বেজে গেছে বাইরে। আজকে আমরা সেশন 9 স্টার্ট করছি, বেসিক্স অফ নেটওয়ার্কিং ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড। কতগুলো অ্যানাউন্সমেন্টও আছে, সেগুলো আমি মাঝখানে করব। একটু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আপকামিং ইভেন্টসের জন্য, সেগুলো আমি মাঝে করব। আর আপনাদের জানিয়ে রাখি যে আর একটি সেশন এই পার্টিকুলার টপিকে আমরা করব, যেরকম সাম আপ সেশন একটা হয় লাস্ট, আজকে বাদ দিয়ে। আম, তো সেই আগের বারের মতোই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে 10টা সেশনে আমরা শেষ করতে পারবো আর কি, এই পার্টিকুলার টপিক। এর পরবর্তীতে কি হবে, কিভাবে হবে সে বিষয়ে নিশ্চয়ই কিছু বক্তব্য রয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। তবে আরেকটু পরে, কারণ আমরা অনেকে একটু বেশি তাড়াতাড়ি আসি। তাই যারা বেশি তাড়াতাড়ি আসবেন তারাও যাতে শুনতে পান আমার অ্যানাউন্সমেন্ট, সেই কারণে একটু দেরি করে করা। যাই হোক, তারা প্রত্যেকেই যারা আছেন তারা আমার পুরনো খদ্দের, যেটা একটু আগে বলছিলাম। জোকস অ্যাপার্ট, যারা জয়েন করেন তারা নিয়মিতই জয়েন করেন। তো আপনাদের প্যাটার্ন মোটামুটি জানা, কি হয় কি না হয়। সুতরাং সেই প্যাটার্নকে ফলো করেই শুরুতেই আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আচ্ছা প্রদীপদা, কয়েকদিন আগে হচ্ছে আমি এফটিপি তে ফাইল ট্রান্সফার করছিলাম। তো এক্ষেত্রে সাধারণত যেটা হয় যে লাস্টের দিকে তো এক্সটেনশন থাকে, মানে আমার কত নাম্বার ডিভাইস। তো মানে আমার রাউটারে দেখছিলাম যে 4টা ডিভাইস কানেক্ট করা, কিন্তু এফটিপি তে দেখাচ্ছে 192.168.1.12 এরকম কেন দেখাচ্ছিল, মানে লাস্টে 12 কেন দেখাচ্ছিল? এখানে কি 4 বা 5 এরকম দেখানোর কথা না? আহ, এটা হবেই যে তার কোনো মানে নেই। মানে সাপোজ আমার এখানে স্টার্টিং হয় 100 থেকে, মানে আমার যে এই মুহূর্তে যে রাউটারটা, তো আমি গেস করছি যে তোমারটা স্টার্ট হয় 10 থেকে। ঠিক আছে, এখন আমার এই না তো সাপোজ আমার ওটা মোবাইল। থেকে 1-2 থেকে ছিল, 1-2 আমি দেখেছি, ওটা দেখায় 1-2 দেখাইতো। হ্যাঁ, এবারে ওটাই তো বললাম যে মানে শুধু 1-2 কে দেখাতো, লাস্টে জাস্ট 1 অর 0 হ্যাঁ 1 হ্যাঁ, বা। শুধু 1 শুধু 2 এরকম দেখায়। হ্যাঁ, এবার এই যে বললাম যে এর কিছু প্যাটার্ন আছে। একটা হচ্ছে যেরকম আমি আমার ক্ষেত্রে বলছি যে আমার এখানে 100 থেকে শুরু হয়, শেষে .100। এবার 100, 110 ইত্যাদি, ইত্যাদি। তোমার যেরকম বলছো তোমার 1 থেকেও শুরু হয়, তুমি দেখেছো, তাহলে সেটা হতে পারে। আবার কোনো ক্ষেত্রে বিষয়টা হয় র‍্যান্ডম। ঠিক আছে? মানে নাম্বারগুলো পরপর থাকে না। এবং আমি র‍্যান্ডমটাকে পার্সোনালি পছন্দও করি। সাপোজ আমার এখানে আমি সুরাজকে কানেক্টিভিটি দিয়েছি। ও তো শুনেই নিয়েছে অলরেডি আমার ১০০। তো ও পরপর দেখবে, দেখি তো ১০০ তে কি আছে? দেখি তো ১০১ এ ১০১ এ কি আছে? পরপর দেখতে পারি। তো অনেক সময় নাম্বারগুলো যেগুলো হয়, অর্থাৎ আইপি অ্যাসাইনমেন্ট, সেগুলো অনেক সময় র‍্যান্ডমও হয়। হুম? আ তো সেই কারণে আমার মনে হয় তোমার ১২ দেখাচ্ছে। আবার তুমি পরবর্তীতে হয়তো চেক করলে তখন দেখালো তোমার ৩। ঠিক আছে? এগুলো হয়। আর আমি যদি, যেটা আগেও বলেছি, আমি যদি ফিক্সড রাখতে চাই, বিশেষ করে এফটিপি ইত্যাদির ক্ষেত্রে ফিক্সড রাখতে চাই, তাহলে আমাকে দেখতে হবে আইপি বাইন্ডিং বা ম্যাক বাইন্ডিং বা ওই জাতীয় কোনো আ ফিচার যদি আমার থাকে রাউটারে, তাহলে আমি ওইটা ইউটিলাইজ করব। যেটা আমি আমার ক্ষেত্রে, আমার মোবাইলের ক্ষেত্রে এট লিস্ট করেছি। যে আমার এটা ফিক্স করে দিয়েছি আইপি বাইন্ডিং এর মাধ্যমে। যার ফলে সবসময়ই ওই যেই নাম্বারটা আছে, কত একটা সামথিং ১০৪ বা কিছু, ওটা ফিক্সড হয়ে রয়েছে। ঠিক আছে? সেটা তুমি করতে পারো। আম আনফরচুনেটলি সেটা আমার রাউটারে নাই। আর হচ্ছে দেখছিলাম যে ওয়াইফাই রিপিটার, তারপর পোর্ট ফরওয়ার্ডিং এগুলো দেখেছিলাম। এগুলো আসলে কিসের জন্য? পোর্ট ফরওয়ার্ডিং হচ্ছে, সাপোজ আ আমি আমরা আগে একবার ক্লাসে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে, আমি আমার কম্পিউটার থেকে একটা ওয়েবসাইট হোস্ট করতে পারি। এবার একটা কিছু ফাইল, সাপোজ একটা ফোল্ডার ধরে নিলাম, মাই ওয়েবসাইট, যেটা আমার ডি ড্রাইভে রয়েছে। সেখানে আমার ওয়েবসাইটের পেজটা রয়েছে। এইচটিএমএল, পিএইচপি যা থাক রয়েছে। এবার আমি চাইছি এইটাই আমি অল ওভার দ্য ইন্টারনেট, নট ইন্ট্রানেট বা প্রাইভেট নেটওয়ার্কিং, অল ওভার দ্য ইন্টারনেট। মানে আমি এখন ইন্ডিয়া থেকে কালকে ইউএসএ তে চলে যাব, সেখান থেকে ব্রাউজ করব, বা তুমি বাংলাদেশ থেকে ব্রাউজ করবে। তো এই অ্যাক্সেসটা আমি দেব সারা বিশ্বকে।
এবারে তুমি এই মুহূর্তে বসে আমার কম্পিউটারে কিছু ব্রাউজ করতে পারবে না। কারণ আমার কম্পিউটারের ফাইল ব্রাউজ কে করতে পারবে? আমার মোবাইল করতে পারবে না। যেহেতু আমার মোবাইল এবং কম্পিউটার আমরা প্রাইভেট নেটওয়ার্কিং এর মধ্যে রয়েছি। এবারে এই কানেকশনটা এস্টাবলিশ করার জন্য যে আমার এই ওয়েবসাইট যেটা আমার কম্পিউটারের মধ্যে রয়েছে, সেইটা আমি বা কেউ ব্যবহার করবে ইন্টারনেটে, তার জন্য ওকে একটা দরজা খুলে দিতে হবে। অর্থাৎ যে বাইরে থেকে দেখছে, সাপোজ তুমি হচ্ছে থার্ড পারসন যে কিনা আমার প্রাইভেট নেটওয়ার্কিং এর ভেতরে নেই। তুমি যদি দেখতে চাও, তাহলে তোমাকে একটা গেট দিতে হবে, একটা দরজা দিতে হবে। বাবা তুমি এখান থেকে ঢোকো, তুমি শুধু এই ফোল্ডারটা বা এই ফোল্ডারগুলো দেখতে পাবে। বাকি ফোল্ডার কিছু দেখতে পাবে না। তোমাকে এই দরজা দিয়ে ঢোকানো হলো। এই দরজাটা হচ্ছে ওই পার্টিকুলার পোর্ট। অর্থাৎ আমি একটা পার্টিকুলার পোর্ট সিলেক্ট করতে হবে। তার অনেক মেথড আছে। আমি অত ডিটেইলসে যাচ্ছি না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আমি এরকম একটা পোর্ট ঠিক করে দিলাম। সুতরাং যারা ভিজিট করবে তারা ওই পোর্টের মাধ্যমে, আমি যখন ওটাকে ডেটাবেসে ছাড়বো যে এইটা আমার ওয়েবসাইট বা এইখানে আমার ফাইলটা রয়েছে ইত্যাদি, ইত্যাদি, সেটা যখন ছাড়বো তখন আমি সেই পোর্টটাকে উল্লেখ করে দেব। যাতে করে আ কেউ সেটা ব্রাউজ করতে পারে ইন্টারনেটে অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? সেইটা হচ্ছে পোর্ট ফরওয়ার্ডিং। অবভিয়াসলি এর এর এ এইটা এবার আমি যদি চাই, বাহ! দারুণ জিনিস তো, তাহলে আমি দেখি আমার কিছু গান আছে বা আমার কিছু ফাইল আছে। আমি চাইলাম যে আমি এটা যেখানে যাবো সেখান থেকে ইউজ করব। আমার কম্পিউটার মোটামুটি অনলাইনে থাকে। আমি আমার কিছু বইপত্র আছে। সাপোজ আমি সিম্পলেস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি বইপত্র আমার কিছু আছে। তো আমি একটা কাজ করি, পোর্ট ফরওয়ার্ডিং টা শিখে নিই। Google এ তো অনেক কিছুই শেখা যায়, বা কাউকে জিজ্ঞেস করে নিলাম। দিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, সেটাকে পোর্ট ফরওয়ার্ডিং করে রাখলাম। দিয়ে যখন আমার ইচ্ছা হবে আমি আমার মোবাইল থেকে হোক বা কারো মোবাইল থেকে হোক, আমার কম্পিউটারে রাখা বইগুলো আমি পড়বো। সেটা খুবই ভালো ব্যাপার। কিন্তু এট দ্য সেম টাইম অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে এটা একটা, এখন সাপোজ কথার কথা বলছি, আমার বাড়িতে একটা লাইব্রেরি আছে। আমার বাড়ির একতলায় একটা ফিজিক্যাল লাইব্রেরি আছে, কথার কথা বলছি। এবং আমি চাই যে আমার পাড়ার ছেলেমেয়েরাও এসে সেই লাইব্রেরিতে, যে কেউ এসে সেই লাইব্রেরিতে ঢুকতে পারে, ঢুকে বই পড়তে পারে। এটা যেমন খুব ভালো কাজ। আমি বাইরে একটা আলাদা গেট করে দিয়েছি। আমার বাড়িতে বাড়িতে আমার বেডরুমে ঢোকার একটা আলাদা গেট, প্লাস লাইব্রেরির জন্য আমি একটা আলাদা গেট করে দিয়েছি। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আমার বাড়ি। এবারে যদি কেউ চায় যে সে লাইব্রেরিতে ঢুকে আমার কিছু ক্ষতি করবে, তাকে একটাই গেট দিয়েছি, যদিও সে লাইব্রেরিতে ঢুকবে, কিন্তু সে যে লাইব্রেরিতে ঢুকে দেওয়াল ফুটো করে কিছু করবে না, আমি তো জানি না। সে যে লাইব্রেরিতে ঢুকে একটা বোম ফেলে যাবে না, আমি তো সিওর নই। সুতরাং আমি যখন একটা পাবলিক অ্যাক্সেস দিচ্ছি আমার কম্পিউটারের বা আমার বাড়ির, আমার এই এক্সাম্পল, আমার বাড়ির একটা ঘরকে আমি পাবলিক অ্যাক্সেসের জন্য ওপেন করে দিচ্ছি। সুতরাং আমাকে কিন্তু আমার ওই পাবলিক রুমটার সিকিউরিটির ব্যাপারটাও নজরে রাখতে হবে। সুতরাং পোর্ট ফরওয়ার্ডিং যেমন খুব ভালো জিনিস, হ্যাঁ, ঠিক তেমনই খুব রিস্কিও একটা জিনিস। যদি না আমার কম্পিউটার প্রপারলি সিকিউর থাকে ইত্যাদি, ইত্যাদি, আরো যা মেথড ব্যবহার করা উচিত, তাহলে কিন্তু পোর্ট ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে অনেক প্রবলেমও আসতে পারে। ঠিক আছে? সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর ওয়াইফাই রিপিটার এটা? ওয়াইফাই রিপিটার হচ্ছে যে আমার, মানে এই পার্টিকুলার রাউটারটা একটা ওয়াইফাই এক্সটেন্ডার, যেটা সেটাই ওয়াইফাই রিপিটার হিসেবে কাজ করবে। আমি দুটো জিনিস বলেছিলাম, একটা মেস ওয়াইফাই বলেছিলাম, যেখানে প্রত্যেকে সেম এসএসআইডি, যারা আমার পার্টনার রয়েছে, মানে আমার মেন ওয়াইফাই রাউটার আর বাকি যারা রয়েছে ক্লায়েন্ট, ওটাকে কি বলে, নোডস যেগুলো রয়েছে, তারা সেম এসএসআইডি শেয়ার করছে। আর রিপিটার হচ্ছে যে আমার ওয়াইফাই থেকে নিয়ে আরেকটা নতুন ওয়াইফাই ক্রিয়েট করে রাখা। ঠিক আছে? সাপোজ আমি একটা রাখলাম একতলায়, একটা রাখলাম দোতলায়। তো ওটা আরেকটা আলাদা এসএসআইডি থাকবে, তার একটা আলাদা পাসওয়ার্ড বা হোয়াটএভার, সেম পাসওয়ার্ডও রাখতে পারি কিন্তু আলাদা, একটা আলাদা ওয়াইফাই। ঠিক আছে? ও সেটা ব্যবহার করবে। অর্থাৎ ওর মাধ্যমে আমার যারা ক্লায়েন্ট মোবাইল, পিসি যাই হোক, সেটা আমি ব্যবহার করতে পারবো। তো আমরা রাউটার, এখন যা রাউটার পাওয়া যায় বেশিরভাগ রাউটারই এরকম মাল্টিপারপাস, যেটাকে আমি নরমাল একটা রাউটার হিসেবে ব্যবহার করতে পারি, একটা ওয়াইফাই এক্সটেন্ডার বা ওয়াইফাই রিপিটার যেটাই বলি না কেন, সেটা হিসেবেও ব্যবহার করতে পারি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটু বলে রাখি, যারা হঠাৎ করে আসছেন, যারা পুরনো তারা জানেন, আমি ক্লাসে শুরু করার আগে কিছু নাম বলেছি, যে নামগুলো আমি লিখে রাখতে সক্ষম হয়েছি, অর্থাৎ অ্যাটেন্ডেন্স শিটে। তারা যাদের নাম বলেছি তারা বাদ দিয়ে বাকি যারা পরবর্তীতে এসেছেন, তারা চ্যাট এরিয়াতে নিজের নামটা লিখে যাবেন। তাহলে অ্যাটেন্ডেন্স নিতে সুবিধা হবে এবং এর উপরেই আপনাদের সার্টিফিকেট ইত্যাদি পাওয়া অনেকটা ডিপেন্ড করছে।
আমি আজকে অনেকগুলো বিষয়ে কিছু কথাবার্তা বলবো, মানে ইম্পোর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে আরেকটু পরে। কারণ এখনো ট্রাফিক আসছে আমি দেখতে পাচ্ছি। আ আচ্ছা, এবারে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ করবেন। তা নাহলে আমরা আমাদের আজকের মেইন গল্পে, অর্থাৎ আমাদের আড্ডার যে মেইন টপিক, আ সেই টপিকে আমরা চলে যাব আজকে। আচ্ছা বেশ। আপনাদের তাহলে আর কোনো প্রশ্ন নেই, দ্যাট ইস গুড। আজকে আমরা মূলত দুটো পরস্পর সম্পর্কযুক্ত বিষয়ে আড্ডা মারবো। আ সেটা হচ্ছে খুবই নোন নেম আপনাদের কাছে, ফাইবার অপটিক্স বা অপটিক্যাল ফাইবার। এটা নিয়ে আমাদের আ আলোচনা প্রসঙ্গে বহুবার এসছে। আমি কিছু কথা বলেওছি। আপনারাও কমবেশি জানেন এই বিষয়ে। কিন্তু আমরা আজকে একটু ডিটেইলে গল্প করার চেষ্টা করব গল্পের ছলে। তো ফাইবার কেবলের মাধ্যমে কি হয়? মানে আমাদের যে বিষয়, ফাইবার কেবলের মাধ্যমে অনেক কিছু হয়। ইনফেক্ট আপনারা শুনলে যারা জানেন না অবাক হবেন নিশ্চয়ই যে এই ফাইবার কেবল বা এই ফাইবার কেবলের যে টেকনোলজি, এটা ১ম ব্যবহার হয়েছিল ১৯৫০ এর দশকে আমাদের যে এন্ডোস্কোপি, আমাদের চিকিৎসার ক্ষেত্রে যেটা লাগে সেই কাজে। অর্থাৎ মাইক্রো সার্জারির মাধ্যমে কাইন্ড অফ শরীরের ভেতরের জিনিসপত্র দেখা-টেখা যা ডাক্তারি কাজে লাগে আরকি, সেইটা করতে তখন ব্যবহার হয়েছিল। পরে ১৯৬০ এর দশকে এটা ইন্টারনেট ব্যবহারের জন্য ১ম ব্যবহার শুরু হয় ইন্টারনেটের জন্য। এছাড়াও এর বহুল অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার রয়েছে। আপনারা আন্দাজ করতে পারবেন। তবে আমাদের যেহেতু টপিক নেটওয়ার্কিং, সুতরাং নেটওয়ার্কিং এর পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা ফাইবার অপটিক্স নিয়ে কথা বলব। এখন ফাইবার কেবল, যে কেবলের মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করি। অর্থাৎ এই যে বিরাট ইন্টারনেটের জগতে আমি বলছি আমরা পরস্পর কানেক্টেড। প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড। বেশিরভাগটাই ওয়্যার্ড আর কিছুটা ওয়্যারলেসলি, সেটা স্যাটেলাইট ইন্টারনেট হতে পারে বা হয়তো আমার সাথে লোকাল কোনো আম ওয়াইফাই সিস্টেম হতে পারে। যেকোনো কারণে হোক। বাট মোস্টলি আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড ওয়্যার্ডলি, কেবলের মাধ্যমে কোনো না কোনোভাবে। তো এই যে কানেক্টিভিটি তার মেজরিটি কিন্তু দখল করে রয়েছে ফাইবার অপটিক্স। ঠিক আছে? ফাইবার অপটিক্স এর মাধ্যমেই আমরা কানেক্টেড। এবারে ফাইবার অপটিক্স কি? একটা কেবল যার মধ্যে আমরা মোটামুটি জেনারেল নলেজ করতে গিয়ে দেখেছি যে আলোর মাধ্যমে লাইট, লাইটের মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হচ্ছে। কানেক্টিভিটি তৈরি করা হচ্ছে। রাইট। এখন মোটামুটি আমরা বিজ্ঞানের আলো চ্যাপ্টারে পড়েছি যে আলোর গতিবেগ অনেক বেশি। সুতরাং স্বাভাবিকভাবেই অম অন্যান্য যে মেথড গুলো রয়েছে তার থেকে আলোর মাধ্যমে যদি আমরা কোনো টেকনোলজি তৈরি করতে পারি, ট্রান্সফারিং এর টেকনোলজি, সেটা স্বাভাবিকভাবেই খুব ফাস্ট হবে। এছাড়াও তার আরো কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেটা আলোচনা প্রসঙ্গে ক্রমশ প্রকাশ হবে। তো মোদ্দা কথা হচ্ছে আলোর মাধ্যমে ফাইবার কেবলের মানে কেবলটা তৈরি, মানে কেবলের যে টেকনোলজি সেখানে আমরা আলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার করছি। এখন ডেটা ট্রান্সফার এর যে মেথড গুলো আমরা মোটামুটি কমবেশি জেনেছি, জানি। ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, সেখানে ওই মানে কি বিভিন্ন কেবল-টেবল আমরা আমাদের বাড়িতে ফ্যান চলছে, লাইট জ্বলছে, যে সমস্ত কেবল, সে তার আমরা অনেক সময় নরমাল ভাষায় বলি, সেগুলোও হতে পারে। আমাদের LAN কেবল, এটা সেটা। মানে যেখানে মেইনলি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ব্যবহার করা হচ্ছে, সেখানে আলোর কোনো বিষয় নেই। তার মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করছি। কিন্তু এখানে আলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার হচ্ছে। তাও আবার আ ডিজিটাল ডেটা। ইন্টারনেটটা তো এক প্রকার ডিজিটালি। তো ডিজিটাল ডেটা ট্রান্সফার করা হচ্ছে। এটা কিভাবে হচ্ছে? মানে আলো দিয়ে তো ওইভাবে কোনো ট্রান্সফার, মানে যেটা তড়িৎ প্রবাহ, সেটা তো আলো দিয়ে হয় না। একটা ইলেকট্রিক সাপোজ কপার ওয়্যার, তামার তার, তামা, লোহা, এরা মোটামুটি আমরা জানি, বিজ্ঞানে ছোটবেলায় পড়েছি যে এরা হচ্ছে তড়িতের সুপরিবাহী। কিন্তু আলো তো তড়িতের সুপরিবাহী নয়। হ্যাঁ? তো আলোর মাধ্যমে কি করে হচ্ছে? তো এই প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে আমি একটু অন্য বিষয়ে আলোচনা করতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা যখন ছোটবেলায় একদমই 3-4 এ আমি বলছি, তখন যখন আমরা কম্পিউটার কি, কম্পিউটার কে আবিষ্কার করেন ইত্যাদি, ইত্যাদি।
এই সমস্ত বিষয় নিয়ে যখন মোটামুটি পড়ছি, শুনছি এরর কানে, কুইজে আসছে প্রশ্ন, তখন আমরা কতগুলো জিনিস জেনেছি খুব বেসিক। একটা হচ্ছে একটা টার্ম শুনেছি বাইনারি ডেটা। একটা টার্ম শুনে একটা জিনিস আমরা সবাই শুনেছি যে কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে, আর কিছু বোঝে না। তাহলে এই 0 আর 1 কম্পিউটার বোঝে, ঠিক কথা। তাহলে এই 0 আর 1 দিয়ে এত কিছু কি করে হচ্ছে? মানে এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন, আমার ছবি দেখতে পাচ্ছেন যারা দেখতে পান, যাদের সেই সৌভাগ্য জীবনে হয়েছে। এখন 0, 1 দিয়ে কি করে হচ্ছে? কেসটা কি? অনেক জায়গায় অনেক রকমভাবে এই নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, আলোচনা হয়েছে। আম আমি জানি না যে আপনারা কজনের মানে সারবত্তা বুঝেছেন। আমি যতটুকু সহজভাবে গল্পের ছলে বোঝাতে পারি আমি সেটা একটু বোঝাই। কারণ এটার উপরে আরো আমাদের যে ফাইবার টেকনোলজির বিষয়টা আরো ক্লিয়ার হবে এটা বুঝতে পারলে। এবং এটা অনেকেরই দ্বন্দ্ব আমি দেখেছি অনেকে আমি আবারও বলছি প্রত্যেকের প্রতি একদম পূর্ণ শ্রদ্ধা রেখে যে অনেক বড়, বড় আ যারা টেকনোলজি স্পেশালিস্ট তাদেরকে আমি জিজ্ঞেস করেছি। এটা কি মানে বিষয়টা কি? 0-1 এর মাধ্যমে তারা আমাকে বলছে 0-1 মানে বাইনারি A লিখতে গেলে তার বাইনারি কোড হবে এই, সেই বাইনারি তাকে একটা নরমাল ফে ফে ক্যারেক্টারে কনভার্ট করতে হবে ব্লা, ব্লা, ব্লা অনেক আমাকে টেকনোলজিক্যাল বুঝিয়েছে। তারা কিছুটা মাথায় ঢুকেছে, বেশিরভাগটা সাইড দিয়ে বেরিয়ে গেছে। বক্তব্য হলো যে সাপোজ একটা ভাষা আমরা তৈরি করি, কথা বলার ভাষা। আমরা অনেক সময় স্কুলে, কলেজে অনেক সময় এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তৈরি করতাম না? যেটা শুধু আমরাই মানে কোড ল্যাঙ্গুয়েজ আমরাই বুঝবো, অন্য কেউ বুঝবে না। তো সেরকম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করি যে ল্যাঙ্গুয়েজে ২ টো শব্দ থাকবে। সাপোজ টি আর টা, ঠিক আছে? টি আর টা ২ টো শব্দ এবং আমরা এই ২ টো শব্দের মাধ্যমে কথা বলব। ঠিক আছে? এবারে ভাবুন যে আমাদের প্রত্যেকটা যে কোড এখন কোড ল্যাঙ্গুয়েজে যখন আমরা নরমালি মানে বন্ধুদের মধ্যে আড্ডা মারি বা ইত্যাদি বা কাউকে কারোর সমালোচনা করি, বিশেষ ক্ষেত্রে টিএনপিসির ক্ষেত্রে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়। তখন কি হয়? ছোটখাটো কথা বলি। মানে একটা ওয়ার্ডের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিই। তো সেইভাবেই আমি বলছি, সাপোজ তুই বেরিয়ে যা। আমি আর আমার ৪ টে আমাদের যে গ্রুপ, গ্যাং আমি শিখিয়ে দিলাম সবাইকে যে টি টা এই কথাটা বলা মানে তুই বেরিয়ে যা। ঠিক আছে? আচ্ছা টা টি মানে উল্টে দিলাম। টা টি এই কথাটা বলা মানে তুই ভেতরে ঢোক। আচ্ছা টি টি টা মানে ২ খানা টি, ১ খানা টা। এই কথা বলার অর্থ হচ্ছে তুই বসে পড়। টা টা টি মানে তুই দাঁড়িয়ে যা। এবার ধরো আরো ধরে নেওয়া যাক টা টি টা টা টি, টি টা টি টু টু সরি টু বলছি কেন? মানে এই যে ২ খানা টা মানে ১ খানা টা এবং ১ খানা টি এটার ভেরিয়াস কম্বিনেশন। মানে সাপোজ ৩ টে টি, ২ টো টা বা ২ টো টি, ১ টা টা আবার ৩ টে টি। এই যে ভেরিয়াস কম্বিনেশন এই ভেরিয়াস কম্বিনেশনের মাধ্যমেই আমরা ধরে নেওয়া যাক যে আমাদের কথার আদান-প্রদান করব। এরকম একটা অদ্ভুত, বেখেয়ালি, অ্যাবসার্ড একটা ভাষায় আমরা সাপোজ কথা বলতে শিখলাম। তাহলে আমাদের মধ্যে কনভারসেশনটা যেরকম হবে, আমি বললাম টিটি টা টা টা, টাটি টিটি টা টা টি টা টা টি টা। আমাকে উত্তর দিল হ্যাঁ টাটি টিটি টি টা টা টি টা টা টি টি এই। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের টোটাল ব্যাপারটা হবে। এইবারে এই সেম টি আর টাকে যদি 0 আর 1 বলি আমি। সাপোজ 0 মানে টি, 1 মানে টা। তাহলে যে বিষয়টা দাঁড়াবে সেটাই হচ্ছে কম্পিউটারের বাইনারি ল্যাঙ্গুয়েজ। আমি খুব আমি জানি না এর থেকে আর কিভাবে সোজা যদি আপনারাও কেউ পারেন, আপনারা নিশ্চয়ই বোঝাবেন। আমি মানে আহ্বান করছি। তো এবারে কম্পিউটার কি হচ্ছে সাপোজ আমি বাইনারি ডেটা জানি না কিন্তু মানে কোনটা কি বাইনারি ডেটা সুতরাং আমাকে কোড করবেন না। আমি কথার কথা বলছি। এ এই এই ক্যারেক্টারটা লিখতে সাপোজ আমার লাগবে ৮ খানা ডিজিট। ৮ খানা ডিজিট মানে 0 অ্যান্ড 1 এর কম্বিনেশন। সাপোজ কথার কথা বলছি 0100000001 এইটা লেখা মানে এ। ঠিক আছে? সাপোজ বি, বি এর কি? কথার কথা বলছি। আবার বলছি ডোন্ট কোট অন মি। আমি কিন্তু জানি না বি এর বাইনারি ডেটা কি। সাপোজ 1001000001 এটা হচ্ছে বি। এবার এরকমভাবে প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা কমান্ড ইত্যাদি যদি আমি একটা করে এরকম বাইনারি ডেটা তৈরি করতে পারি, সেটাকে যদি আমি ডিকোড করতে সক্ষম হই, মানে সেটা শিখে নিতে অর্থাৎ কেউ আমাকে যেরকম একটু আগে বললাম, কেউ যদি টিটা টিটি টাটা আমি বুঝে নিতে পারি যে আচ্ছা ও আমাকে এই কথাটা বলল। কারণ এখানে এতগুলো টি, তারপর এতগুলো টা, তারপর এতগুলো টি। তাহলে যে বিষয়টা হবে সেটাই হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ টু নরমাল আমাদের
যেটা আমরা দেখতে পাই সেটা। ঠিক আছে? এবারে প্রসেসর কি হয়? প্রসেসর কি করে 0 1 বোঝাবে? প্রসেসর তো একটা অ্যানালগ জিনিস। আমি আগেই অ্যানালগ বলেছি। যেটা যার কোনো মানে ওর কোনো কিছু নেই। ও কি করে? ও ওর মধ্যে তো কানেক্টিভিটি যায় মানে ইলেকট্রিসিটি যায়। ও অন হয়, অফ হয়। অন হওয়া মানে সাপোজ আ মানে 1 আর অফ হওয়া মানে 0। আচ্ছা কারো একটা মাইক্রোফোন আনমিউট করা আছে, হ্যাঁ? একটু প্লিজ হ্যাঁ, যদি না মিউট করেন। প্রদীপ দা আমি এক্ষুনি আনমিউট হ্যাঁ, করলাম একটা প্রশ্ন করব বলে। হ্যাঁ, সিওর, সিওর। সেটা হচ্ছে, হ্যাঁ, আমি সুরাজ। আমি বলছি যে এই তুমি যেরকম বললে যে অন্যগুলো ঠিক আছে, তবে এই যে ডিজিটের ক্ষেত্রে এটা কি ৮ টাই হবে? এটা স্পেসিফিক? এটা ফিক্স আরকি? না, না না তার কোনো ডিজিটও মানে নেই। ৬ টা ৪ টে হতে পারে? না, না, না তার কোনো মানে নেই। তার বেশি হতে পারে, কম হতে ৮ টা হতে পারে, ১০০ টা হতে পারে। আচ্ছা, আচ্ছা। ১০০ টা হতে পারে। কারণ হ্যাঁ, ৮ টা কারণ দিয়েই তো এইভাবে সবকিছু যদি হবে শুধু না। দুটো, হ্যাঁ, সেটাই। কারণ লেটারস আছে, নাম্বারস আছে। হুম? আমাদের যেরকম ব্রেইলে কি হচ্ছে ৬ টা ডট। তার মাধ্যমে আমরা ৬৩ টা ক্যারেক্টার তৈরি করছি। আবার কখনো, কখনো কি হচ্ছে যে দুটো যখন আমাদের সাপোজ রি যদি লিখি ৫ ১ ২ ৩ ৫ সেক্ষেত্রে আমাকে ২ খানা সেলের সাহায্য নিতে হচ্ছে। সেরকমই হুম, ওখানেও কিছু, কিছু কমান্ড পাঠাতে গেলে সাবসিকুয়েন্ট বাইনারির প্রয়োজন হতে পারে। হ্যাঁ? সবসময় যে একটা বাইনারির মাধ্যমেই সমস্ত কমান্ড পাঠানো যাবে বা একটা পার্টিকুলার কমান্ড পাঠানো যাবে সেটা নয়। হ্যাঁ, লেটার-পেটার লেখা যাবে। সেটা অসুবিধা নেই। ঠিক আছে? এবার প্রসেসর কি হচ্ছে যে বললাম যে এই যে আমরা বলি প্রসেসরের স্পিড এত। স্পিড কিসের স্পিড? প্রসেসর কি করছে স্পিডে? কত স্পিডে প্রসেসর অন হচ্ছে, অফ হচ্ছে। মানে করলেও যা স্পিড হয় তার থেকে অনেক বেশি স্পিডে প্রসেসর অন হচ্ছে এন্ড অফ হচ্ছে। ঠিক আছে? এবারে অফ হওয়া মানে 0, অন হওয়া মানে 1। এবার যেটা আমি একটু বললাম টিটা, অন অফ, অন অন অফ। এই কম্বিনেশন সাপোজ পাঠানো হলো কম্পিউটারকে। অন অফ মানে প্রসেসর সিগন্যাল পাঠাচ্ছে। মানে প্রসেসরের কাছ থেকে প্রসেসর অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে। এরকম করে আরকি। অন অফ, অন অন অফ। তার মানে সাপোজ এক্স। তাহলে কম্পিউটার বুঝে ফেলল যে আচ্ছা এইটা তাহলে এক্স লিখতে চাওয়া হয়েছে। তাহলে আমি এখানে ডিসপ্লেতে এক্স এর যে ফিগারটা সেইটাকে তুলে দিই। এরকমভাবে কম্পিউটার কাজ করে। সিপিইউ কাজ করে। এই যে 0 1 এর গল্প এইটাই হচ্ছে 0 অ্যান্ড 1। যেখান থেকে যার মাধ্যমে আমরা একটা ডিজিটাল ফিগার তৈরি করছি। টোটাল ডিজিটাল ওয়ার্ল্ডটাই কাইন্ড অফ বিল্ড আপ হচ্ছে। ঠিক আছে? এইবারে আপনারা বুঝে নিন যে আমরা যখন ফাইবারের মাধ্যমে ডেটা ট্রান্সফার করছি, আবারও বলছি যে ফাইবার মানে আলো কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। ঠিক আছে? এবারে কিন্তু যদি আমি এরকম করি সাপোজ আমি জানি না অ্যাকচুয়ালি ফাইবারের কোডটা কিরকম? আমি জানি না। যেটা জানি না সেটা জানি না। ফাইবারের ভেতরে যে ডিকোডিং, এনকোডিং টা কিভাবে হয়, মানে তার অ্যাকচুয়াল মেথডটা কি আমি জানি না। কিন্তু আমি এইটুকু অবশ্যই জানি বা গেস করতে পারি কমন সেন্স ব্যবহার করে যে সাপোজ লাইটটা অন, অফ। সাপোজ অন মানে 1, অফ মানে 0। তো আমি হয়তো এখান থেকে এ লিখে এন্টার প্রেস করলাম চ্যাট এরিয়াতে যেটা আপনাদের প্রত্যেকের কাছে যাবে। তো তখন কি হলো? হয়তো লাইটটা অন, অফ, অন, অন, অফ এরকম একটা যদি এ প্রেস করলাম খুবই দ্রুত। আমি তো বলছি অত স্পিডে আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব নয়। ঠিক আছে? অত দ্রুত অন অফ, অন অন অফ। সাপোজ কথার কথা বলছি আরকি। হলো। তো তার মানে বুঝে ফেলল আচ্ছা অন অফ, অন অন অফ তার মানে হচ্ছে এ লেখা হয়েছে। তো এটা পাঠানো হলো। এরকম সিরিজ অফ ডেটা, সিরিজ অফ অন অ্যান্ড অফ, সিরিজ অ্যান্ড অফ জিরোস অ্যান্ড ওয়ানস যাচ্ছে। ঠিক আছে? তার মাধ্যমে কি হচ্ছে? বিষয়টা আমরা ডেটাটা ট্রান্সফার করতে পারছি। এইবারে কথা হচ্ছে এই যে আমাদের অদ্ভুত যেটা আমি উদাহরণ দিচ্ছিলাম, বিরক্তিকর যে ভাষা, এই ভাষা সাপোজ আমরা কলেজে আমি আর সুরজ এরকম টাটি টিচার দিয়ে কথাবার্তা বলি। প্রচুর কথাবার্তা হয় আমাদের। একদিন প্রফেসর শুনে ফেললেন। প্রফেসর শুনে বকলেন না, কারণ প্রফেসর খুব বুদ্ধিমান। তিনি কি করলেন, আমাদের যে দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাদেরকে জানিয়ে দিলেন যে এই ২ মানে অন্ধ মানুষ এরা অদ্ভুতভাবে টিটা দিয়ে কথা বলে। এদেরকে এই যে ল্যাঙ্গুয়েজটা এটাকে আমরা সিকিউরিটির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যাতে আমাদের কথা, আমাদের কমেন্ট অন্য কেউ না পড়ে ফেলতে পারে। তো বলল বেশ ভালো কথা। বলল যে এই আমাদের সাপোজ কথার কথা বলছি, আমাদের প্রাইম মিনিস্টার রুম থেকে অফিস থেকে আ কার্গিলের যে সেনাবাহিনীর অফিস রয়েছে, সেইখানে গোপন তথ্য আদান-প্রদান করব আমরা এই টিটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। বেশ দারুণ বিষয়। তাহলে কি হলো?
একটা অফিসে সুরজকে বসিয়ে দেওয়া হলো, কারণ সুরজ আর আমি ল্যাঙ্গুয়েজটা জানি। আর আরেকটা অফিসে, কার্গিলের অফিসে সাপোজ আমাকে বসিয়ে দেওয়া হলো। এবার সুরজকে ওখানে বলা হলো যে, "তুমি বলে দাও 9:30টার সময় গুলি চলবে।" তো সুরজ যখন টিটা, টিটা, টিটা করে বলে দিল, সেটা রেকর্ড করে আমাকে পাঠানো হলো। আমি ওটা শুনে বুঝে ফেললাম যে, এই সুরজ এইটা বলতে চেয়েছে। তো আমি বলে দিলাম, এই যে ওখান থেকে কমান্ড এসছে 9:30টার মধ্যে 9:30টার সময় কিন্তু বন্দুক চালাতে হবে। তার মানে কি হচ্ছে, ডেটা সুরজের কানে একজন বলছে যে, "তুমি বলো 9:30টার সময় বন্দুক চলবে।" সুরজ কি করছে? ওই ভাষাটাকে এনকোডিং করছে টিটা ভাষায়। ও টিটা টিটা টা 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 যা খুশি বলে দিল। ঠিক আছে? সেই ভাষাটা আর কেউ বোঝে না। সেটা কোনো না কোনো মিডিয়ামে আমার কাছে এলো। আমি ওটাকে আবার ডিকোড করছি, ভাঙছি। অর্থাৎ সাধারণ মানুষের বোঝার ভাষায় কনভার্ট করছি। কনভার্ট করে আমার এখানে যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে বলছি যে, "বাবা, এই কমান্ড এসছে যে রাত 9:30টার সময় গুলি চলবে।" এবার এই সেম জিনিসটাই আমরা যখন করছি, সাপোজ ফাইবার কেবল হোক বা যেকোনো এনকোডিং, যেমন আমরা যেরকম মোডেম বলেছি, হ্যাঁ? এনালগ টু ডিজিটাল মানে মডিউলেট অ্যান্ড ডিমডিউলেট আমরা বলেছি আগের ক্লাসে আলোচনা করতে গিয়ে। তো এই যে কনভার্সন গুলো কাইন্ড অফ, এই যে আমি যেরকম আমি মানে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এরকমভাবে বলছি আরকি। এরকম হচ্ছে। কি হচ্ছে? সাপোজ আমার বাড়িতে ফাইবার কেবল রয়েছে। মানে আমার ইন্টারনেটটা এসছে ফাইবার থেকে। আমার এখান থেকে সাপোজ ৫০০ মিটার কি ১ কিলোমিটার দূরে আমার লোকাল অফিস, আমার ইন্টারনেট প্রোভাইডার আইএসপির তার অফিস। তো ওখান থেকে ইন্টারনেটটা আসছে। কি হচ্ছে? ওখানে একটা ডিভাইস রয়েছে, সাপোজ কথার কথা। একটা ডিভাইস রয়েছে। সেই ডিভাইসটা ধরে নেওয়া যাক ল্যান কেবলের মাধ্যমে কানেক্টেড। তো ওখান থেকে আমার এখানে ইনফরমেশন আসবে। তো কি করছে? ওই ডিভাইসটার কাজকেই কনভার্ট করা। ও ইলেকট্রনিক ডেটা যেটা ইন্টারনেট ল্যান কেবলের যে ডেটা, যে ভাষায় ল্যান কেবল কথা বলে, সেই ভাষাটাকে কনভার্ট করে ফাইবার কেবলের ভাষায়, অর্থাৎ জলনেভ। ওর ভেতরে সাপোজ লাইট আছে, লাইট জ্বলবে নিভবে। কিভাবে জ্বলবে, কি কম্বিনেশনে জ্বলবে অ্যান্ড লিভবে, তার উপরে বেস করে ওর ভাষা তৈরি। তো ওই সেই হিসেবে কি করলো? ওই ভাষাটাকে ওই জলানেভার ভাষায় কনভার্ট করে ফাইবারের মাধ্যমে আমার এখানে পাঠালো সিগন্যালটা। আমার এখানে একটা ছোট্ট বক্স রয়েছে কনভার্টার। অনেকে আপনারা সম্ভবত ফাহিম ভাই বলছেন, কি শাহিন ভাই বলেছিলেন যে ওদের ওখানে মিডিয়া কনভার্টার বলে। এটা অ্যাকচুয়ালি অপটিক্যাল টু সামথিং কনভার্টার। এনিওয়ে, মানে আমার এখানে যে ছোট্ট বক্সটা রয়েছে, ও জানে এই ভাষাটা। ও কি করছে? ওই ফাইবারের যে জলানেভা ভাষা, সেই ভাষাটাকে কনভার্ট করে যে ভাষায় আমার কম্পিউটার বোঝে, ল্যান কেবলের মাধ্যমে যে ভাষায় কথা বলে আমার কম্পিউটার, সেই ভাষায় কনভার্ট করে দিল। কনভার্ট করে দেওয়ার পরে আমি সেটা অ্যাক্সেস করলাম। অবভিয়াসলি এই কমিউনিকেশনটা বোথ ওয়ে, কারণ শুধু যে আমার ইন্টারনেট প্রোভাইডার আমাকে বার্তা পাঠায়, আমি রিসিভ করি তা তো না। আমিও তো বার্তা পাঠাই। আমিও তো google.com লিখে এন্টার প্রেস করি। সেই কথাটাও তো ওরকমভাবেই সিরিজ অফ কনভার্সন এর মাধ্যমে যায়। এইভাবে করে কিন্তু আমাদের এই যে কনভার্সন গুলো এনালগ টু ডিজিটাল ইত্যাদি, ইত্যাদি জিনিসপত্রগুলো হয়। এ এক মানে সেই অতুল, মানে কি বলবো, মহাশূন্য আরকি। যেখানে যে শুধু 0101 দিয়ে কি না হচ্ছে, আমার কথা, আমার গলা, আমার ছবি, কি না হচ্ছে শুধু 01 এর মাধ্যমে। এক অদ্ভুত, অদ্ভুত একটা জগৎ। মানে যেরকম মহাশূন্যে আমরা হারিয়ে যাব, সেরকম এটাও একটা হারিয়ে যাওয়ার জায়গা। যাই হোক, তো আমি টেকনিকটা বললাম যে এইভাবে ফাইবার কেবল কাজ করে। এখন ইন্টারনাল স্পেসিফিকেশনটা আমি একটু বোঝানোর চেষ্টাই করব। কারণ ওই আলো চ্যাপ্টারটা আমাদের অনেকের কাছে খুব কঠিন লাগতো। যখন আমাদের 7 এ না কোন ক্লাসে ছিল ভুলেও গেছি। তো সেরকমভাবে এই বিষয়টা তো আলো, তার জন্য কিছুটা হয়তো বোঝাতে অসুবিধা হবে। কাছাকাছি থাকলে, মানে ফিজিক্যালি থাকলে আমি হয়তো হাত দিয়ে ধরে বা আমি কোনো শেপ তৈরি করে, ডায়াগ্রাম তৈরি করে বোঝাতে পারলে আরো ভালো হতো। বাট তবুও আমি আমার মতন করে চেষ্টা করছি। এখন এই ফাইবার কেবলের ভেতরে যেরকম আমরা জানি, শুনেছি যে নরমাল সাপোজ ল্যান কেবল হোক, তার ভেতরে কি থাকে? বিভিন্ন কপার থাকে, সরু, সরু কপার থাকে। বা আমাদের যে ইলেকট্রিক কেবল যেগুলো, লাইট ফ্যান চলে ইত্যাদি, ইত্যাদি। তার যে কেবল যদি কেউ হাত দিয়ে ধরে থাকেন, একটা গোল কেবল বা দুখানা পেঁচানো, পেঁচানো যেমনই শেপ হোক, কিন্তু সেটা তো আউটার জ্যাকেট, মানে বাইরের কভার। ওটাকে যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে তার ভেতরে এক বা একাধিক সরু, সরু, সরু মোটা হোয়াটএভার আ কপার, বেশিরভাগ ক্ষেত্রে কপার থাকে, তামার তার থাকে। তো ফাইবার কেবলের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে অত্যন্ত সরু, সরু, মানে আমাদের চুলের মতন সরু, কি তার থেকেও কোনো ক্ষেত্রে তার থেকেও ডায়ামিটার তার কম।
কাঁচ বা প্লাস্টিকের স্ট্রেন বলে ওটাকে। সাপোজ আমি তারই বলছি, কাঁচ বা প্লাস্টিকের তার। কেন? কারণ ওটাকে আলোটাকে বহন করতে হবে। কাঁচ, প্লাস্টিক মানে নিশ্চয়ই সেই প্লাস্টিকই হবে, কাঁচের মতন প্লাস্টিক, নরমাল প্লাস্টিক তো হবে না। তো সেরকম প্লাস্টিক বা কাঁচ থাকে। তার মাধ্যমে কি হয়? আলো পাঠানো হয়। ওই যে বললাম অন অফ আলোটা পাঠানো হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আলো, হ্যাঁ ঠিক আছে, আলোর অনেক দ্রুত মানে অনেক গতিবেগ, অনেক দ্রুত যায়, ঠিক আছে। একটা বিদ্যুৎ যখন চমকায়, আমরা যারা দেখতে পাই না তারা তো পাই না, যারা পায় অল্প বিস্তর তারা জানে যে কি ঝলকানি, সে আলো কত উপর থেকে সেই ঝলকানি আসছে। কিন্তু আমরা প্রত্যেকেই যাদের চোখ আছে তারা দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। এখন আমি যদি টর্চ জ্বালাই, নিশ্চয়ই সেই সেম ঝলকানিটা হবে না। বা আমি যদি টর্চের আলো ফেলি, একটা নির্দিষ্ট দূরে গিয়ে দূরে যাওয়ার পরে আর সেই আলোটাকে দেখা যাবে না। কেন? সেই আলোটা একটা জায়গায় গিয়ে বন্ধ হবে। এটা আমার যত ব্রাইটার টর্চ থাকবে তত বেশি দূরে যাবে, যত কম ব্রাইটার টর্চ থাকবে তত কম দূরে যাবে। অর্থাৎ এটা এরকম নয় যে আমি এখান থেকে আলো মারলাম তো অস্ট্রেলিয়ায় আলো পড়লো, এরকমটা হবে না। কিন্তু ফাইবারে কি হচ্ছে? মানে আমি তো বললাম যে ফাইবারের মাধ্যমে কানেক্টেড হচ্ছি, এখান থেকে হ্যালো বলছি বাংলাদেশে, হ্যালো চলে যাচ্ছে। তাহলে কি ওটা তো আলোর দিয়ে টেকনোলজি, তার মানে কি ওখানে আলো এখান থেকে মারলে বাংলাদেশে পৌঁছে যায়? না, তা হয় না, তা হয় না। এখানে যেটা হয়, দুটো বিষয় কাজ করে। প্রথমটা হচ্ছে যে এই আলোটা যে যাচ্ছে, একটা তো কাঁচের সোর্স, একটা কাঁচের সাপোজ চুলের মতন একটা তার, কাঁচের তার, তার মধ্য দিয়ে আলোটা যাচ্ছে। যদি আমি একটা এরকম কল্পনা করি স্ট্রেট একটা তার, তার মধ্যে দিয়ে আলোটাকে আমি ফেলছি, আলোটা যাচ্ছে, সেই আলোটা গিয়ে একটা জায়গায় বন্ধ হয়ে যাবে। মানে তার গতিবেগ কমে এসে সে একটা সময় শেষ হয়ে যাবে। তার জন্য কি করা হচ্ছে? ওইটাকে স্ট্রেট প্রবাহিত হতে না দিয়ে এমন ওর ভেতরে সারফেস তৈরি করা হচ্ছে, মানে তার যে স্ট্রেন গুলোকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে ওটা কোনাকুনি গিয়ে রিফ্লেক্ট হয়ে আবার কোনাকুনি হিসেবে যায়। মানে এই জিনিসটাই বোঝানো একটু কঠিন। তবুও আমি জাস্ট একটা অড এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমাদের ব্রেইলে কি 1, 2, 3, 4, 5, 6। এবার কল্পনা করুন যে ব্রেইল সিস্টেমটা 9টা ডটের, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, একটা সেলে 9টা ডট কল্পনা করুন। ঠিক আছে? এবার আমি একটা লাইন লিখছি। কি লিখছি? মানে প্রথম সেলে লিখলাম 1, 5, 9, মানে কোনাকুনি একটা। তারপরের সেলে 3, 5, 7, আবার তারপরের সেলে 1, 5, 9, আবার তারপরের সেলে 3, 5, 7। অর্থাৎ এই বাঁকাবাঁকি মানে একটা দিক থেকে আরেকটা দিকে যাচ্ছে, আবার উপর দিকে আসছে। এরকম একটা সাপের মতো এঁকে বেঁকে আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। একটা রো তৈরি করলাম। ঠিক আছে? এইবারে কি হচ্ছে? এইবারে যদি আমি প্রথম যে আমার একদম বাঁদিকের 1, যেখান থেকে আমি সেল নাম্বার 1 থেকে শুরু করেছি, সেখানে যদি একটা আলো আমি একটু বাঁকাভাবে ফেলি, তাহলে কি হবে? সেই বাঁকা আলোটা গিয়ে সোজা গিয়ে ধাক্কা মারবে পরের সেলের 3 তে। এবার যেহেতু আলোর প্রতিফলন হয়, তখন কি হবে? সেই আলোটা আবার প্রতিফলিত হয়ে পরের সেলের 1 এ ধাক্কা মারবে। সেখান থেকে আবার পরের সেলের 3 তে ধাক্কা মারবে প্রতিফলিত হয়ে। আবার পরের সেলে, এইভাবে একটা চেইন অফ রিফ্লেকশন হতে যাবে। প্রতিফলন যেখান থেকে পড়ছে সেখান থেকে আবার প্রতিফলন, যেখানে পড়ছে সেখান থেকে আবার প্রতিফলন। এরকমভাবে যদি স্ট্রেট আমি নিয়ে যেতাম, তাহলে কি হতো? কোথাও তো মানে বাধা পাচ্ছে না। তাহলে কি হতো? স্ট্রেট গিয়ে একটা জায়গায় গিয়ে তার শক্তি ক্ষয় হয়ে যেত, সে থেমে যেত। কিন্তু এক্ষেত্রে আমি স্ট্রেট না পাঠিয়ে তাকে এমন অড ভাবে পাঠাচ্ছি, সে একটা জায়গায় গিয়ে ধাপ করে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে সাপোজ আমি কথার কথা বলছি, একটা বল, একটা বিরাট মাঠ আমি ছুঁড়ে মারলাম সোজা, একদম ফাঁকা, সোজা ছুঁড়ে মারলাম। তো কি হলো? বলটা আমার যত জোরে আমি ছুটতে পেরেছি সেরকম একটা ডিস্টেন্স এ যাবে, গিয়ে প্রথমে মাটিতে পড়বে, তারপর একটু ড্রপ খেয়ে আবার কিছুটা দূর যাবে, গিয়ে থেমে গেল। হয়ে গেল, শেষ। এইবারে যদি আমি আমার ঘরে একটা বল ছুড়ি, কি হবে? প্রথমে দেয়ালে গিয়ে ধাক্কা মারবে। আমরা জানি নিউটনের ৩য় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো কি হবে? বলটা দেয়ালে ধাক্কা খেয়ে একটা বেগ পাবে আবার,
বেগ পেয়ে আবার এদিকে ফিরে আসবে। যদি আমি খুব জোরে মারতে পারি তাহলে আবার এই দেয়ালে ধাক্কা খেয়ে আবার কিছু দূর গিয়ে হয়তো থেমে যাবে। মানে নরমালি আমি এবার যদি কাউন্ট করি, সাপোজ আমার এই দেওয়াল থেকে ওই দেওয়াল কত ফুট, আমার বলটা কত ফুট মুভ করলো, তাহলে দেখা যাবে যে আমি নরমাল স্ট্রেট ফাঁকা মাঠে বল ছুড়েছিলাম, আমার যদি যায় 20 ফুট, এখানে দেখা গেছে বল গেছে 25 ফুট। কারণ কেন? এখানে একটা রিফ্লেকশন পেয়েছে, একটা প্রতিফলন পেয়েছে আমার দেওয়ালে ধাক্কা খেয়ে। সেখানে ধাক্কা খেয়ে ওই এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র ব্যবহার হচ্ছে, সেটা আবার রিটার্ন আসছে। আলোর ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিফলন যে বিন্দুগুলো, যেহেতু আমি স্ট্রেট ফেলছি না, একটা তেড়ছাভাবে বাঁকাভাবে ফেলছি, এবং আমার এমনভাবে আমার স্ট্রেইনগুলো ডিজাইন করা রয়েছে যে একটা জায়গায় গিয়ে ধাক্কা খাবে, সেখান থেকে প্রতিফলিত হয়ে আরেকটায়, সেখান থেকে প্রতিফলিত হয়ে আরেকটায়, সেখান থেকে প্রতিফলিত হয়ে আরেকটায়, এরকমভাবে যেতে যেতে কি হবে, তার যে নর্মাল গতিবেগ মানে নর্মালি সে যতটা ডিস্টেন্স কভার করতে পারতো তার থেকে অনেকটা বেশি ডিস্টেন্স সে কভার করতে পারবে। ঠিক আছে? এবার আবারও বলছি, অনেকটা বেশি ডিস্টেন্স সে কভার করতে পারবে, নট আনলিমিটেড ডিস্টেন্স সে কভার করতে পারবে। এরকম নয় যে ঠিক আছে টেকনোলজি তো দারুণ, এখান থেকে মারলাম বাংলাদেশে ওই ধাক্কা খেতে 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 চলে গেল। ন, এরকমটা হবে না। ওরও একটা জায়গায় গিয়ে আবার সে থেমে যাবে। ঠিক আছে? একটা জায়গায় গিয়ে কিন্তু সে থেমে যাবে। তাহলে কি করে হলো? কেসটা কি হলো? তাহলে তো পুরোপুরি কমপ্লিট হলো না। এই যে কমপ্লিট হলো না, হ্যাঁ, আমি নরমালি আবার বলছি উইদাউট রিফ্লেকশন পয়েন্ট আমি যদি ফেলতাম, সাপোজ কথার কথা বলছি, এখান থেকে 1 কিলোমিটার যেত। সেটা হয়তো রিফ্লেকশন পয়েন্টের মাধ্যমে ফেলার ফলে এখান থেকে 50 কিলোমিটার গেছে। কিন্তু 50 কিলোমিটার গিয়ে কিন্তু থেমে গেছে। তার জন্য কি হচ্ছে যে ওই প্রত্যেক 50 কিলোমিটার, অ্যাকচুয়ালি 50 মাইলস ইউজুয়ালি, 50 মাইলস মানে কত কিলোমিটার সে গুগলকে জিজ্ঞেস করে বলতে হবে। তো ওই প্রত্যেক 50 মাইলে, অন অ্যান এভারেজ বলছি, সেটা 80 মাইলও হয় কখনো কখনো, অন অ্যান এভারেজ বলছি, প্রত্যেক 50 মাইলের পরে পরে একটা করে রিপিটার থাকে। রিপিটার মানে কি? সাপোজ কথার কথা বলছি, আমার বাড়ি থেকে আগরপাড়া স্টেশন অবধি আমার লাইট যেতে পারে। ঠিক আছে? আমি টর্চ মারলাম, আমি টর্চে মারলাম কি অন অফ অন অন অফ। এবার আগরপাড়া স্টেশনে একজন দাঁড়িয়ে আছে, সে আমার টর্চের আলোর দিকে লক্ষ্য রাখছে। সে কি করলো? সে আমার আলোটাকে পড়লো, ও আচ্ছা, অন 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 অফ, অন অফ, অন অন অফ, গুড। তার হাতে একটা টর্চ আছে, সে আবার সেম জিনিসটাই অন অফ অন অন অফ মারলো, যেটা চলে গেল সোদপুরে, আমার পরের স্টেশন। সোদপুর আর একজন দাঁড়িয়ে আছে, সে দেখে পেলো, ও আচ্ছা, অন অফ অন অফ অন অন অফ, আমি মেরে দিই। সে তার টর্চ দিয়ে আবার একটা অন অফ অন অন অফ, এইভাবে করে আগরপাড়া, সোদপুর, খড়দা করে করে একদম সেই চলে গেল একদম শেষ পর্যন্ত। অর্থাৎ মাঝখানে মাঝখানে রিপিটার ব্যবহার করা হয়, বা অ্যাম্প্লিফায়ারও বলে অনেক সময়, যারা কি করে এই আলোক সিগন্যাল, যে ফাইবার সিগন্যালটা, এইটাকে আবার অ্যাম্প্লিফাই করে যাতে করে সে আরো দূরে যেতে পারে। এইভাবে ফাইবার কেবল কাজ করে। এখন আমি বলেছি একটা জাস্ট চুলের মতন সরু তার। এবার এবার কি হচ্ছে, আহ, আলো, দেখুন কথার কথা, দেখুন আমি এখানে যদি হ্যালো কথাটা বলি, আমার চারদিকটা ফাঁকা, মানে আমি একটা ঘরে আছি, কিন্তু আমার চারদিকে মোটামুটি অনেকটা বিস্তৃত জায়গা রয়েছে, একটা ডিস্টেন্স পর্যন্ত হ্যালোটা কভার করবে। এবার ধরে নিন একটা কলের পাইপ, সেই কলের পাইপটা হয়তো 100 মিটার লম্বা। তো আমি সেই কলের পাইপের একদিকটা মুখে নিয়ে বললাম হ্যালো। কলের পাইপের অপর দিকটা হয়তো কারোর কানে রয়েছে, রাতুলের কানে রয়েছে। আমি এমনি হ্যালো বলে রাতুল শুনতে পেত না, কারণ 100 মিটার মানে কম নয়, কিন্তু পাইপের ভেতর থেকে বলেছি তো হ্যালো, তো রাতুল সেটা আস্তে করে শুনতে পেয়েছে। কেন? কারণ এখানে যখন আমি হ্যালো বলছি, আমার শব্দ তরঙ্গটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, কিন্তু পাইপটা যেহেতু একটা গার্ডেড প্লেস, একটা সরু সংকীর্ণ গার্ডেড প্লেস, অর্থাৎ ওখানে চারদিক থেকে আওয়াজ বেরোতে পারছে না, তখন কি হচ্ছে, সেই কথাটা আরো দূরে চলে যাচ্ছে, আরো দূরে যেতে সক্ষম হচ্ছে। এখন যদি পাইপের মাঝখানে 4-5টা ছোট ছোট লিক করে ফুটো করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে রাতুল হয়তো আগে যতটা জোরে শুনছিল তার থেকে কম জোরে শুনতে পাবে। কেন? কারণ আওয়াজটা তো বেরিয়ে যাচ্ছে সাইড থেকে, থাকছে না তো। এবারে সিমিলারলি আপনি যদি ভাবুন যে আমি একটা বলছিলাম যে এক্ষুনি একটা চুলের মতন তার, তার ভেতর থেকে আলোক প্রবাহিত হচ্ছে, হোক না সে রিফ্লেকশন হোক, কিন্তু সেটা তো যদি আমি ওপেন রেখে দিই সেটাকে, সেটা তো চারদিকে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে তার যতটুকু গতিবেগ ছিল সেই গতিবেগটা সে পাবে না। ছড়িয়ে পড়লে তার লস হয়ে গেল, তো তার শক্তি লস হয়ে গেল। তো তার জন্য তার ওপরে
আরেকটা লেয়ার থাকে। সেই লেয়ারটারও একটা ওরকম সেটআপ আছে। হ্যাঁ? মানে তারও একটা রিফ্লেকশন পয়েন্ট আছে। বাট সে কম রিফ্লেক্ট করে। সে বেশি রিফ্লেক্ট করে না। কিন্তু সে মেইনলি গার্ড করে। যাতে করে এর যে আলোটা সেটা বেশি বাইরে না বেরোতে পারে। ঠিক আছে? এর আলাদা আরো মেকানিজম আছে। ও কিভাবে হেল্প করে আরো দ্রুত বা আরো বেশিটা যেতে, এরকম কিছু বিষয় তো রয়েইছে। ঠিক আছে? আমি অত ডিটেইলস এ যাচ্ছি না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে ও হেল্প করে। যাতে করে আলোটা বেরিয়ে না যায়। ঠিক আছে? এইবারে মোটামুটি আপনারা আস্তে মনের মধ্যে ছবিটা এঁকে নিতে পারছেন যে আমরা যেরকম বললাম সরু চুলের মতন, তার মানে কি একটা ফাইবার কেবল কি চুলের মতন হয়? বা একটাই কি চুলের মতন সরু স্ট্রেন থাকে? না। কোন ফাইবার কেবলের ২ টো থাকতে পারে, এখানে ২ টো স্ট্রেন থাকতে পারে, আবার ২০০ টাও থাকতে পারে। ঠিক আছে? একসঙ্গে অনেকগুলো স্ট্রেন থাকছে। এবারে স্বাভাবিকভাবেই সেগুলো খুবই সূক্ষ্ম, আগেই বলেছি। ঠিক আছে? তারপরে যেহেতু সেটা আলো প্রবাহিত করছে, সুতরাং তাকে কিন্তু বেশি বেন্ড হতে দেওয়া যাবে না। ইলেকট্রিসিটি হলে আলাদা ব্যাপার। একটা হেডফোন আপনি গুটিয়ে-গাটিয়ে চিপে-চেপায় যেমন খুশি রাখুন, যতক্ষণ না ভেতরে কানেক্টিভিটি ছিঁড়ে যাচ্ছে, ভেতরের তার ছিঁড়ে যাচ্ছে, ততক্ষণ সে কিন্তু আপনাকে আওয়াজ দেবে। সাউন্ড একই দেবে। এরকম না যে কম দিচ্ছে। কিন্তু যদি হেডফোনটাকে আ বাদ দিয়ে আপনি যদি একটা ফাইবার কেবলকে এরকম গুটিয়ে-ফুটিয়ে রাখেন, তাহলে কি হবে? সে যেহেতু আলো প্রবাহিত করাচ্ছে, তার কিন্তু পথে বাধা পড়বে এবং তার যে কা ক্ষমতা সেটা কমে যাবে বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে। তার জন্য কি করা হয়? ফাইবার কেবলকে যেহেতু তার ভেতরে অত্যন্ত সূক্ষ্ম জিনিসপত্র রয়েছে, তার বাইরের যে কভারিং, জ্যাকেট যেটা বলা হয়, সেটা অত্যন্ত শক্ত দেওয়া হয়। বিভিন্ন রকমের আ আছে। ভীষণ শক্ত দেয়। মানে আমার এখানে যে ফাইবার কেবলটা এখানে রয়েছে আমার ইন্টারনেটের জন্য, আমি মানে নখ বসাতে পারি না। এত শক্ত। খুব মোটা নয় কিন্তু মানে আ আমার কনিষ্ঠ আঙ্গুল যেটা, তার থেকেও সরু। কিন্তু অত্যন্ত শক্ত। কারণ তা না হলে ১ম কথা ও বেঁকে যাবে। আবার ২য় কথা হচ্ছে যে বেঁকে যাওয়া মানে তো নষ্ট হয়েই মানে ডেটার স্পিড কমে গেল বা প্রয়োজনের বন্ধ হতে পারে। প্লাস ওর ভেতরে যে সূক্ষ্ম যে স্ট্রেন গুলো রয়েছে, কাঁচ বা প্লাস্টিক, সেইগুলো কিন্তু আ ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে ফাইবার কেবল ইউজুয়ালি যেটা বাইরে থেকে আসে সেটা শক্ত হয়। আবার আ কিছু ফাইবার কেবল আছে যেগুলো অতটা শক্ত হয় না, খুব নরম হয়। সেগুলোকে খুব সাবধানে ব্যবহার করতে বলা হয়। যেরকম আমি এখানে দেখেছি আ যে আমাদের একটু আগে যে কনভার্টারের কথা বলছিলাম, আমার এখানে যে ফাইবার কেবল যেটা বাইরে থেকে এসছে মেইন, সেটা খুবই শক্তপোক্ত। সেটা এসে একটা বক্সে গেছে। সেখান থেকে আরেকটা ফাইবার কেবল বেরিয়ে আমার যে কনভার্টার যেটা সেখানে লেগেছে। সেই ফাইবার কেবলটা কিন্তু সূক্ষ্ম। সেটা কিন্তু অত শক্তপোক্ত না। এটা সরু পাইপের মতন এবং কেউ যদি জোরে চাপ দিই তাহলে ওটা বসে যাবে। ঠিক আছে? এবং সেটা আমাকে আলাদা করে বলে দেওয়া হয়েছে যে এটা কিন্তু একটু সাবধানে ব্যবহার করবেন। এটাকে টানাটানি করবেন না, এটাকে গুটিয়ে রাখবেন না ইত্যাদি। ঠিক আছে? কিন্তু মোদ্দা কথা হলো ফাইবার কেবলের ইন্টারনাল যে জিনিসপত্র সেটা কিন্তু যথেষ্ট সূক্ষ্ম প্রকৃতির। ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে? যে ফাইবার কেবলে আমরা আলোর মাধ্যমে আলোর লাইট পালস ব্যবহার করে আমরা ডেটা ট্রান্সফার করছি। সেটা একটা সিরিজ অফ কনভার্সন এর মাধ্যমে। অর্থাৎ যদি আমি কল্পনা করি আমার ফাইবার কেবলের ২ টো এন্ডে ২ খানা কনভার্টার রাখতে হবে, যে কিনা আমার ইনফরমেশন গুলোকে এনকোড বা ডিকোড করতে পারে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফাইবার কেবলের গল্প। এবার তার পাশাপাশি আরো আজকে আমাদের আরেকটা আ আলোচনার টপিক রয়েছে। সেই টপিকে যাবো এই রিলেটেড। কিন্তু সেই টপিকে যাওয়ার আগে কতগুলো অ্যানাউন্সমেন্ট আমি আপনাদেরকে করতে চাই। কে বোধহয় মাইক্রোফোন আচ্ছা, আনমিউট করেছেন? হ্যাঁ, হ্যাঁ বলুন। প্রদীপদা। হ্যাঁ, বলছি অপটিক্যাল ফাইবারের আরেকটা ফিচার বোধহয় আছে। এ হচ্ছে মানে মেইন যে ইলেকট্রিসিটি যে কানেকশন, যেটার মাধ্যমে আমার ফ্যান লাইট চলছে, তার থেকে বোধহয় একটা আলাদা। কারণ হচ্ছে আমি দেখেছি মানে আমার বাড়িতেও বাই দ্য ওয়ে অপটিক্যাল ফাইবারেরই কানেকশন অ্যালায়েন্সের। এটা ইনস্টলেশনের জন্য ৳২৫০০ আলাদা করে চার্জ নিয়েছিল আরকি। কিন্তু এর এর একটা বিশেষ সুবিধে হচ্ছে, ধরা যাক
আমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, কিন্তু আমার পাশের বাড়িতে নেই। অথচ আমার বাড়িতে আর আমার পাশের বাড়িতে একই জায়গা থেকে নেট আসছে। তার যদি নরমাল ইন্টারনেট কানেকশন হয় আর আমার যদি অপটিক্যাল ফাইবার হয়, তাহলে আমি কিন্তু ইন্টারনেট পাবো। মানে আমার বাড়িতে ইলেকট্রিসিটি থাকলে আমি কিন্তু ইন্টারনেটটা পাবো। এটাও একটা ফিচার আছে আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে এই বিষয়টা হচ্ছে কি হচ্ছে, যারা নন ফাইবার ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে সাপোজ পাড়ায়, পাড়া ধরে নিচ্ছে, একটা পাড়ায় একটা মোডেম লাগানো আছে, সেই মোডেম থেকে অসংখ্য ল্যান্ড কেবিল চলে গেছে এক একটা বাড়িতে, ঠিক আছে? এইবারে সেই মোডেমটাই কি করছে, সমস্ত যে ডেটার যে কনভার্সন ইত্যাদি ইত্যাদি সেগুলো করছে সেই মোডেমেই, পাড়ার সবার যতজনের গেছে তাদের সবার করছে, ঠিক আছে? এবার যদি পাড়ায় কারেন্ট চলে যায়, তাহলে ওই মোডেমে যদি কানেক্টিভিটি না থাকে, তাহলে কিন্তু চলে গেল, অসুবিধা মানে সমস্যা। কিন্তু এই ক্ষেত্রে যে কনভার্সন ডিকনভার্সন যেগুলো হচ্ছে, এনকোডিং ডিকোডিং গুলো যেগুলো হচ্ছে, সেগুলো আমার বাড়িতেই আমার কনভার্টার লাগানো রয়েছে, এবং সেক্ষেত্রে আমার যদি কানেকশন থাকে, ইলেকট্রিসিটি থাকে, বা আমি যদি ইউপিএস মোডেম ইউপিএস ব্যবহার করি, ঠিক আছে, তাহলে আমি অবভিয়াসলি সেই ইন্টারনেটটা পাবো, কারণ এখানে যা হচ্ছে আমার বাড়িতে হচ্ছে, আমি ডিরেক্টলি কাইন্ড অফ কানেক্টেড। এইখানে হুকিং ব্যাপারটা এখানে হয় না, ওই মানে অত নর্মালি। এখন একটা সাপোজ আমি একটা ইলেকট্রিকের তার, আমার পাশের বাড়িতে একটা কানেকশন গেছে, ইলেকট্রিক কানেকশন, যেখানে ফ্যান লাইট জ্বলে গেছে। আমি রাত্রে কি করলাম, চুরি করলাম। কি করে চুরি করলাম, তার যে তার দুটো গেছে, তার সেটাকে উপরে যে জ্যাকেটটা রয়েছে, কভারিংটা রয়েছে, সেটাকে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে টর্চ নিয়ে কেটে দিলাম, কেটে তার সাথে আমি দুখানা তার জুড়ে নিলাম, জুড়ে নিয়ে আমি ব্যবহার করলাম। হুকিং যেটা ইলিগাল কাজ, কিন্তু খবরদার কেউ করবেন না, ঠিক আছে? আমি প্রমোট করছি না, আমি যেটা হয় সেটা বলছি। অনেকে দেখবেন যারা গ্রামের দিকে হুকিং করে, লাইন নেওয়া, অনেক সময় রেটিং হয় ইত্যাদি ইত্যাদি, আপনারা জানেন, সেটা করা যায়। জাস্ট ঠেকলেই হবে, মানে কপার কানেকশন তৈরি করলেই হবে। ফাইবারের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। ফাইবারে যদি কেউ আপনার ওপরে কভারিং তুলে দেয় বা মাঝখানে কেটে দেয়, ব্যাস গেল, ঠিক আছে? তাহলে কিন্তু কানেক্টিভিটি লস হয়ে গেল, কারণ তাদের আলোক ইয়েটা তো পৌঁছবে না, সিগন্যালটা তো পৌঁছবে না, ঠিক আছে? এই বিষয়গুলো কাজ করছে। আচ্ছা, অ্যানাউন্সমেন্ট নাম্বার 1, সেটা হচ্ছে যে আমরা আজকের পরে আর একটি মাত্র ক্লাস করব এই পার্টিকুলার টপিকে, সাম আপ ক্লাস। এবং কোইন্সিডেন্টলি আমরা আগের যে সিরিজটা হার্ডওয়্যারের উপরে, সেখানে আমরা 10টায় শেষ করেছিলাম, মানে 10টা এপিসোডে সেশনে শেষ করেছিলাম। এটাও 10টা এপিসোডেই শেষ হবে। 2 নম্বর বিষয় হচ্ছে নেক্সট যে ক্লাস, সেখানে আমরা ফাইনাল অ্যাসাইনমেন্ট সেইটা দেব। 3 নম্বর বিষয় হচ্ছে, অনেকের কনফিউশন আছে, আমাকে পার্সোনালি যোগাযোগ করে জিজ্ঞেস করেছেন। কেউ আছেন যারা গত ক্লাসের, মানে গত টপিকের হার্ডওয়্যারের উপরে যে অ্যাসাইনমেন্ট, সেটাও সাবমিট করেছেন, নেটওয়ার্কিং এর অ্যাসাইনমেন্টও সাবমিট করেছেন। কেউ আছেন যারা আগেরটা করেননি, এটা করেছেন। কেউ আছেন যারা আগেরটা করেছেন, এটা করেননি। তাদের কি হবে, কেসটা কি দাঁড়াবে? কেসটা যেটা দাঁড়াবে, যারা আগেরটা করেছেন তারা একটা সার্টিফিকেট পাবেন হার্ডওয়্যারের উপরে, মানে সেই কোর্সে জয়েন করার জন্য। যারা আগেরটা করেছেন, এটাতেও করেছেন, তারা দুটো সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? নেটওয়ার্কিং এর কোর্সে জয়েন করার জন্য এবং হার্ডওয়্যার কোর্সে জয়েন করার জন্য। অর্থাৎ সার্টিফিকেট উইল বি প্রোভাইডেড সেপারেটলি, একটা ওই কোর্সের জন্য, একটা এই কোর্সের জন্য। এবার যে যেমনভাবে করেছেন তারা তেমনভাবেই সার্টিফিকেটটা পাবেন, ঠিক আছে? হোপফুলি আপনাদের আর কোনো কনফিউশন থাকলো না এই পার্টিকুলার বিষয়ে। 3 নম্বর বিষয়, এরপরে কোন টপিকে ক্লাস হবে বাংলাতে, কি হবে সেটা আমি পরের ক্লাসে জানিয়ে দেব। 4র্থ বিষয়, যে এরপরে আমাদের আরেকটা নতুন সেশন শুরু হচ্ছে, যেখানে আমরা গোল্ড ওয়েব ব্যবহার শেখাবো। বাট আনফরচুনেটলি সেই ক্লাসটা হবে ইংলিশে। আমি বহুবার আপনাদেরকে প্রসঙ্গক্রমে বলেছি, যদিও এটা আমার অনলাইন বলা উচিত নয়, তবুও আমি কাইন্ড অফ বলতে বাধ্য হচ্ছি। আমি যেহেতু বাঙালি, স্বাভাবিকভাবেই আমি বাংলা ভাষায় কথা বলতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক তেমনটাই আমি আনন্দিত হই যদি আমার সঙ্গে আরও 5 জন বাঙালি কানেক্টেড থাকেন। কিন্তু আমরা বিগত যে ক্লাসগুলো আ করেছি, সেখানে দেখেছি যে বাঙালিদের তরফ থেকে সাড়া অত্যন্ত কম। ক্লাসে জয়েনিং এর সংখ্যা ইত্যাদি, ইত্যাদি সবকিছু অত্যন্ত কম। আমি যে ভয়টা পাচ্ছিলাম, সেটাই আল্টিমেটলি সত্যি হয়ে দাঁড়ালো, যে ওরা চাইছেন যে যেহেতু এখানে আ
পার্টিসিপেন্টস কম এবং ইংলিশে করলে অনেক লার্জ অডিয়েন্স পাওয়া যাবে। সুতরাং গোল্ড ওয়েভের যে সিরিজটা সেটা তারা ইংলিশে করাতে চাইছেন। সুতরাং এরপরে গোল্ড ওয়েভের যে সিরিজটা হবে মোস্ট প্রবাবলি সপ্তাহের বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার এই ক্লাসটা হবে নেক্সট মান্থ থেকে। সেটা ইংরেজিতে হবে। আপনারা যদি চান আপনারা অবভিয়াসলি জয়েন করতে পারেন। আম আপনাদেরকেও হোপফুলি অ্যানাউন্সমেন্ট যখন বেরোবে আপনাদেরকেও একটা মেইল পাঠানো হবে। ঠিক আছে? এই মোটামুটি আ টুকটাক অ্যানাউন্সমেন্ট। যারা পরে এসছেন তারা নিজের নাম লিখে দেবেন। আপনারা জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি। অর্থাৎ যাদের নাম আমি শুরুতে অ্যাটেন্ডেন্স শিটে লিখতে পারিনি তারা লিখে দেবেন। এই হচ্ছে গল্প। আচ্ছা প্রদীপদা, একটা প্রশ্ন আছে। হুম। এই ক্ষেত্রে কি মানে এই যে গোল্ড ওয়েভে যে নেক্সট সেশনটা চালু হবে সেক্ষেত্রে কি আবার মানে নতুন করে রেজিস্ট্রেশনের কোনো ব্যাপার আছে? কারণ অনেক স্টুডেন্টস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেবি আসতে চাইবে। হ্যাঁ, এটা হচ্ছে গল্প যে থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। ২ টো বিষয় আমি বলতে ভুলে গেছি। একটা এইটা, সেটা হচ্ছে যে পরের যে গোল্ড ওয়েভের উপর যে কোর্সটা হবে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। যদি বাংলায় এরপরে কিছু হয় সেটার জন্য আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। কিন্তু ইংরেজিতে যেহেতু সেটার জন্য রেজিস্টার করতে হবে। তার জন্য ইনফরমেশন নিশ্চয়ই আপনাদেরকে দেওয়া হবে এবং আরো যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, সেটা হচ্ছে যে এরপর মানে এই পার্টিকুলার টপিকে তো আরেকটা ক্লাস হচ্ছে। সেটা তো হয়ে গেল। ১০ নম্বর শেষ। নেটওয়ার্কিং শেষ। এরপর থেকে যে ক্লাসগুলো আমরা করব তার কোনটাই YouTube এ আপলোড করা হবে না বা রেকর্ডিং প্রোভাইড করা হবে না। আনফরচুনেটলি দিস ইজ দ্য বিটার রিয়ালিটি। সুতরাং যারা আমি জানি টাইম ম্যানেজমেন্ট করতে যারা অত্যন্ত ব্যস্ত, আই এম সরি টু সে দ্যাট দে আর আউট অফ লাক। কারণ কোনো রেকর্ডিং বা YouTube আপলোড কোনো কিছুই এর পরের কোনো সেশন মানে এই টপিকটা যেহেতু আরেকটা সেশন বাকি সেটা অবভিয়াসলি হবে ১০ নম্বর সেশনটা আপলোড হবে। এটা তো হবেই। তারপরের কোনো কিছু আর YouTube এ আপলোড হবে না। এই হচ্ছে মোটামুটি আমার সিরিজ অফ অ্যানাউন্সমেন্টস। এরপরে আমরা আমাদের লাস্ট টপিকে যাব। তারপরে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন। তারপরে আজকের মতন সবাইকে শুভরাত্রি জানাবো। পরের বিষয়টা আমি বলছি কোরিলেটেড বিষয়। সেটা হচ্ছে কি সাবমেরিন কেবল। এটা নিয়ে আমাদের অনেকের অনেক কৌতূহল থাকে। সাবমেরিন কেবল কেউ আন্ডার দ্য সি কেবল বলে, কেউ ডিপ সি কেবল বলে। ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে প্রত্যেকে পরস্পর ওয়্যারডলি কানেক্টেড, ওয়্যারলেসলি তো আছি কিছুটা। কিন্তু ওয়্যারের মাধ্যমে কেবলিং এর মাধ্যমে আমরা যে প্রত্যেকের সাথে কানেক্টেড। সেই ক্ষেত্রে এক দেশের সাথে আরেক দেশের যে সম্পর্ক সেটা আপনারা মোটামুটি জেনারেল নলেজে অনেকেই জেনেছেন যে সেটা সাবমেরিন কেবলের মাধ্যমে হয়। অর্থাৎ সমুদ্রের তলদেশে সমুদ্রের পিঠে কেবল থাকে। সেই কেবলের মাধ্যমে আমরা এই কানেক্টিভিটিটা তৈরি করি। তার মাধ্যমে আমরা এখন আমি আমেরিকার সাথে কানেক্টেড, আপনি আমার সাথে কানেক্টেড, প্রত্যেকের সাথে কানেক্টেড। তো এই সাবমেরিন কেবলটা আসলে কি? কিভাবে সেটা হয়? কি কেস? সাবমেরিন কেবলটা কিছুই নয়। সাবমেরিন কেবলটা হচ্ছে হাই কোয়ালিটি অপটিক্যাল ফাইবার। ঠিকই আছে? জাস্ট সিম্পল হাই কোয়ালিটি অপটিক্যাল ফাইবার। কিন্তু এখানে অনেকগুলো কিন্তু আছে। সেটা মোটামুটি আপনারা প্রত্যেকেই বোঝেন। কিন্তুগুলো কি? প্রথম কথা সেটা সমুদ্রের তলদেশে থাকছে। দ্বিতীয় কথা সেখান থেকে খুব হাই ডেটা মানে আমার এই ফাইবার কেবল যেটা এখানে রয়েছে কত? ১০০ Mbps আমার স্পিড। সুতরাং এটা ট্রান্সফার হচ্ছে কিন্তু ওখানে কত হাজার Gbps আমি জানি না কি স্পিড আছে। তো বিরাট ব্যান্ডউইথ। সমুদ্রের তলা মানে সেখানে কুমির, এটা সেটা, হাঙর, তাদের আক্রমণ, শার্ক ইত্যাদি আক্রমণ। এরকম বিভিন্ন ফ্যাক্টর কাজ করছে। তো মোদ্দা কথা হচ্ছে যে এখানে দুটো চ্যালেঞ্জ। ১ ফাইবার কেবল খুবই সূক্ষ্ম। ২ আমাদেরকে বানাতে হবে এটাকে অতিরিক্ত টাফ। ঠিক আছে? তো সেই কারণে এই কেবল তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো মেকানিজমকে ফলো করা হয়। মানে অনেকগুলো লেয়ার এখানে পুট করা হয়। তো প্রথম কথা হচ্ছে দেখুন ফাইবার কেবলের ক্ষমতা কিন্তু প্রচুর। মানে আমি এক্সাক্ট মনে করতে পারছি না। তবু আমি মানে বলছি যে সাপোজ একটা সিঙ্গল
চুলের মতন সরু একটা স্ট্রেন 25,000 টেলিফোন কল হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে? এত তার ক্ষমতা। আবার আমি যখন ১ম ফাইবার মানে কেবলের সম্পর্কে শুনেছি, মানে আমি ভেবেছিলাম যে বিরাট মোটা, হয়তো একটা অনেক মোটা একটা মানে সেই মানে আমি গাছের মতন মোটা একটা কেবল হবে। তার ভেতর থেকে কারণ অনেক ডেটা ট্রান্সফার, অতটাও মোটা নয়। হাতের মতন হতে পারে। যতটুকু আমি দেখেছি আরকি, বা লোকজনকে জিজ্ঞেস করে জেনেছি। এরকম হাতের মতন মোটা হয়তো কেবলটা হবে। কিন্তু আমি যেরকম ভেবেছিলাম আগে, একটা বেশ বিরাট মানে জড়িয়ে ধরতে পারবো পুরোপুরি হাত দিয়ে, এরকম একটা বিষয়, সেরকমটা নয়। ঠিক আছে? কারণ হচ্ছে অতটা দরকার নেই। আর কিছু রিস্কও আছে। রিস্ক ফ্যাক্টরও রয়েছে। তো ১ম এ কি হয়, ওই ফাইবার কেবলগুলো কিভাবে তৈরি হচ্ছে? একদম কোর কম্পোনেন্ট হচ্ছে যেটা আমাদের ফাইবার, যেরকমটা আগে আলোচনা করেছি। সেই ফাইবার তো আপনারা জেনেছেন, তার আবার ২ টো লেয়ার আছে। তো সেরকম অসংখ্য ফাইবার স্ট্রেইন সেখানে থাকে। অবভিয়াসলি সেটা সংখ্যা অনেক বেশি থাকে আমাদের নরমাল রেগুলার কেবলের থেকে। এবং হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। সেটা নিডলেস টু সে, আপনারা সবাই বুঝতে পারছেন। এবার সেটা পরস্পর যাতে ঠিক জায়গা মতন থাকে, এদিক ওদিক না হয়, তার জন্য সেগুলোকে মানে সেগুলোর উপরে অনেক জেল দেওয়া, পেট্রোলিয়াম জেল টাইপের দেওয়া থাকে। অর্থাৎ নরমালি আমাদের কি হচ্ছে, নরমাল যে আমরা রেগুলার ফাইবার কেবল ব্যবহার করছি সেখানে কোনো জেল থাকছে না। সেখানে অনেকগুলো সাপোজ এরকম সরু স্ট্রেইন, তার উপরে হয়তো একটা স্টিলের বা কিছুর একটা লেয়ার, যাতে করে সেগুলো না ভেঙে যায় বা একসময় নষ্ট না হয়ে যায়, সূক্ষ্মভাবে থাকে। তার উপরে হয়তো আরো কিছু পিভিসি জ্যাকেট-ফ্যাকেট এটা সেটা থাকে। ঠিক আছে? কিন্তু ওখানে যেহেতু অনেক তার এবং পরস্পরের সাথে না ঠেকে যায় বা সবাই ঠিকঠাক জায়গায় মতন থাকে, তার জন্য ওই তারের উপরে থাকে জেল। ঠিক আছে? তারপরে ওর উপরে থাকে একটা প্লাস্টিকের কাভারিং। প্লাস্টিকও থাকতে পারে, পলিমারও থাকতে পারে। একটা প্লাস্টিকের কভার থাকে এই জেলের উপরে। তার উপরে দেওয়া থাকে স্টিলের তার, যাতে করে ও শক্ত থাকে, মানে ছিঁড়ে-টিড়ে না যায়। স্টিলের তার থাকে। স্টিলের তারের উপরে আবার থাকে কপার, মানে তামা। এখন এইখানে আমি একটু পজ দিচ্ছি, মানে একটুখানি আবার সাইড টপিকে ঢুকে যাচ্ছি। একটু আগেই আমি আলোচনা প্রসঙ্গে বলেছি যে যদিও আমরা এরকম সবই আ বিভিন্ন রকমের রিফ্লেকশন পয়েন্ট ইত্যাদির মাধ্যমে আমরা তৈরি করেছি ফাইবার কেবলের মেকানিজম ইত্যাদি এবং সেখানে জেনেছি যে নরমালি স্ট্রেট পাঠালে একটা নির্দিষ্ট দূরে যেতে পারত। কিন্তু আমরা এরকম এই রিফ্লেকশন পয়েন্টের মাধ্যমে পাঠানোর ফলে সে আরো অনেক বেশি দূরে যেতে পারছে। কিন্তু তবুও তার দূর মানে অসীম নয়। সুতরাং সেক্ষেত্রে আমাকে রিপিটার ব্যবহার করতে হচ্ছে, যাতে করে মাঝখানে ও থেমে যাতে না যায়। ঠিক আছে? তার জন্য আমাকে রিপিটার বা অ্যাম্প্লিফায়ার ব্যবহার করতে হচ্ছে। এবার সমুদ্রের তলায় যখন কেবল যাচ্ছে সেখানেও তো আমার দরকার। এবার সেখানে রিপিটারটা লাগাবো কোথায়? আচ্ছা বেশ, রিপিটার মাঝখানে লাগিয়ে দিলাম। রিপিটারকে তো কানেকশন দিতে হবে, মানে রিপিটারকে তো ইলেকট্রিসিটি দিতে হবে। রিপিটার মানে কি? একটা রাউটারের মতন জিনিস। সেটাকে তো ইলেকট্রিসিটি দিতে হবে। সেই ইলেকট্রিসিটি কোথায় পাবো আমি? সেই ইলেকট্রিসিটিটা আসে এই ফাইবার কেবলের মধ্যেই। মানে এই ফাইবার কেবলের একটা লেয়ার হচ্ছে কপার লেয়ার, যেটা এক্ষুনি বললাম। এই কপার লেয়ারটা কি করে? ওই মাঝখানে এই 50 মাইলস টু 80 মাইলস পরে ওই মানে ফাইবার কেবলের ভেতরেই, মানে ওর মধ্যেই অবভিয়াসলি সেই জায়গাটা অনেকটা স্থির থাকে। কিন্তু ওই যে পাইপ, সেই পাইপের ভেতরেই রিপিটার লাগানো থাকে এবং এই রিপিটারকে ওই যে কপার, সেই কপারের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়। সুতরাং সাবমেরিন ফাইবারের ভেতরে শুধুই যে আমার ডেটা ট্রান্সফার হচ্ছে সিরিজ অফ লাইটস, মানে লাইট পালসের মাধ্যমে, তা নয়। তার মধ্যে থেকে ইলেকট্রিসিটিও আমাকে দিতে হচ্ছে, যাতে করে ওর মধ্যে থাকা প্রতি ৫০ থেকে ৮০ মাইলের যে রিপিটার বা অ্যাম্প্লিফায়ার গুলো রয়েছে তারা যাতে চলতে পারে। তার জন্য ওখানে একটা তামার লেয়ার থাকে, কপার ওয়্যারের লেয়ার থাকে। তার উপরে আবার থাকে প্লাস্টিক, যাতে তামার তারগুলোকে সেফ রাখার জন্য, এবং তার উপরে আবার গ্যালভানাইজড স্টিল দেওয়া থাকে, যেটা মোটামুটি ফাইনাল লেয়ার। আবার কখনো এই গ্যালভানাইজড স্টিলের উপরে আরো কিছু পলিমার বা ইত্যাদির লেয়ার দেওয়া হয়। সুতরাং এরকম অনেকগুলো লেয়ারের মধ্য দিয়ে ফাইবার কেবল তৈরি করা হয়, যাতে করে, মানে সাবমেরিন ফাইবারের কথা বলছি, যাতে করে সেটা স্টেডি থাকে, নষ্ট না হয়। তার মানে কি নষ্ট হয় না?
প্রায় নষ্ট হচ্ছে। মানে প্রত্যেক বছরেই কিন্তু তাদের রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে জায়গায়, জায়গায়। কারণ বিশেষ করে ওই শার্ক ইত্যাদির আক্রমণ, কখনো, কখনো সমুদ্রের মানে ভেতরকার সুনামি, হ্যাঁ? যেটা হয়তো আমরা সবসময় বাইরে বুঝতে পারি না, বা ভূমিকম্প, ঠিক আছে? ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু ফাইবার কেবল লস হচ্ছে, মানে নষ্ট হচ্ছে, এবং সেগুলোকে মানে কোথায় লস হয়েছে সেটা দেখার জন্য, বোঝার জন্য ওই ইলেকট্রিসিটি যে পাঠানো হচ্ছে তার মধ্যে সেরকম মেকানিজম রয়েছে যাতে বোঝা যায় যে এতটা ডিসট্যান্সে ফল্ট হয়েছে, ঠিক আছে? প্লাস রিপিটার রয়েছে, সেই রিপিটারের মাধ্যমে বোঝা যায়, যেরকম আমরা আগের দিন ট্রেস রুট করেছিলাম সেরকমভাবে বোঝা যায় এরকম টাইপের টেকনোলজিতে যে কোথায়, কোথায় ফল্ট হয়েছে, এবং সেখানে গিয়ে তারা কিন্তু ফিক্স করে। জাহাজে করে যাওয়া হয়, ডুবোজাহাজে করে যাওয়া হয়। সেখানে গিয়ে ইঞ্জিনিয়াররা সেগুলো ফিক্স করেন। ফিক্স করেন মানে ওখানে কেবলটাকে পাল্টে দেওয়া হয়। পাল্টে নতুন কেবল বসানো হয়। পুরোটা তো পাল্টানো দেওয়া হয় না। মানে ওই অংশটুকু হয়তো কেটে বাদ দিয়ে দেওয়া হলো। বাদ দিয়ে আবার নতুন কেবল লাগানো হলো। হ্যাঁ? হ্যাঁ, তার যা মেকানিজম সেই মেকানিজমের মাধ্যমে। বছরে কিন্তু প্রত্যেক সময় এটা টেস্ট হচ্ছে, এবং প্রায় কিন্তু এইগুলো আমাদেরকে আ আ আ মানে চেঞ্জ করতে হচ্ছে, কেবলগুলোকে চেঞ্জ করতে হচ্ছে জায়গায়, জায়গায়। ফল্ট হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই যে বছর, বছর আমি বললাম এক্ষুনি ফল্ট হচ্ছে, কেবল চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু আমরা তো বছর, বছর এরকম নোটিস পাই না। খুব রেয়ার পাই। যে সাপোজ আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট স্লো ডাউন চলবে কারণ অমুক ফাইবার কেবলে কাজ হচ্ছে। এরকম নোটিস কিন্তু আমরা প্রত্যেক বছরেই একদম মুহুর্মুহু পাচ্ছি, এরকমটা নয়। কখনো, কখনো পাই, সেটা অ্যাক্সিডেন্টাল। কিন্তু বাকি সময় পাই না। কেন পাই না? তাহলে কি ফাইবার কেবল খারাপ হয় না? আমার ইন্ডিয়া বা বাংলাদেশের ফাইবার কেবল কি খুব উন্নত? তা নয়। যেটা হয় সেটা হচ্ছে যে এখন যেহেতু সবাই জেনে গেছেন যে আ আমাদের মানে কেবল ফল্ট হতে পারে, তার জন্য কেউ আর একটা কেবলের উপর ডিপেন্ডেন্ট থাকে না। মাল্টিপল কেবল দেওয়া থাকে। সাপোজ একটা খারাপ হলো তো অন্য কেবল ব্যাকআপ দেবে। তারপর আবার সেটা ঠিক করে দেওয়া হলো। এইভাবে করে ব্যাকআপ মোডে চলে। খুব রেয়ার কন্ডিশন থাকে যেখানে মাল্টিপল কেবল ফল্ট হয়, এবং তখন আমরা ইন্টারনেট স্লো ডাউন দেখতে পাই। আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখব ২০০৬, ২০০৭ বা আরো হয়তো গুগল করলে পাওয়া যাবে। সেরকম কিছু, কিছু সময়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আ ওই যেখানে একটু মানে সামুদ্রিক দ্বীপপুঞ্জ এলাকা যে সমস্ত, সেই সমস্ত জায়গায় বিশেষ করে সুনামি-টুনামি ইত্যাদির ফলে কিন্তু বহুদিন ইন্টারনেট আউটরেজ চলেছে। ইন্টারনেট প্রায় বন্ধ ছিল। ইন্দোনেশিয়ায় হয়েছিল একবার, ইন্দোনেশিয়ায় খুব বড়। ইন্দোনেশিয়ায় হয়েছিল, রাইট? হুম? তো এইগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই হচ্ছে ফাইবার কেবলের গল্প মোটামুটি। আর এটা ইনস্টল করার জন্য তার অনেক প্রসেস আছে। তার জন্য জাহাজ যেতে হয়। জাহাজে গিয়ে সেই কেবলগুলোকে কিভাবে নিয়ে যাওয়া হয় তার টোটাল একটা প্রসেস রয়েছে, এবং সেগুলো সমুদ্রের তলাতে এমনি জাস্ট ফেলে দিলাম থেকে যাবে তা তো নয়। ওর ভেতরে অনেক গভীরে কাইন্ড অফ, ওটাকে কি বলে আমি টেকনিক্যাল টার্মটা ভুলে গেছি। বাট যেরকম পিলার থাকে সেরকম টাইপের জিনিস আরকি। সেগুলো পোতা হয় যার মধ্যে ফাইবার কেবলটা অ্যাটাচ থাকে যাতে করে সেটা নড়ে না যায়, সরে না যায় ইত্যাদি, ইত্যাদি। সুতরাং প্রসেসটা খুবই লঙ্গার। আ কিন্তু আ প্রসেসটা প্রতি মুহূর্তে চলছে। এখন আজকের ডেটে দাঁড়িয়ে আ অনেকেই বলে থাকেন সমালোচকরা যে এখনো কেন আমরা কেবলের মাধ্যমে কানেক্টেড? কেন আমরা ওয়্যারলেস টেকনোলজিটাকে আরো উন্নতি করে, আরো বেশি পরিমাণে স্যাটেলাইট ইউজ করে কেন আমরা করছি না? আমরা কেন এখনো কেবলিং এর উপরে ডিপেন্ডেন্ট? এখনো কেন মেজরিটি অফ দ্য ইন্টারনেট এরিয়া কেবলের মাধ্যমে কানেক্টেড? এখানে অনেকগুলো বিষয় কাজ করছে। একটা হচ্ছে যে ইনিশিয়ালি মনে হতে পারে যে না, ফাইবার কেবলিং এ অনেক কস্ট আছে। হ্যাঁ, ঠিকই ইনিশিয়াল কস্টটা একটু বেশি। কেবলের কস্ট, সেটা ইনস্টলেশন এর কস্ট ইত্যাদি, ইত্যাদি। দেখা যায় হয়তো তুলনামূলকভাবে আলোচনা করলে স্যাটেলাইটের কস্টটা অনেকটা কম। কিন্তু এখানে বিশেষ করে ২ টো ফ্যাক্টর আমাদেরকে মাথায় রাখতে হবে। ১, যে ফাইবার মানে কেবলিং এর মাধ্যমে আমরা যখন ডেটা অ্যাক্সেস করছি তখন তার স্পিডটা কিন্তু obviously বেশি পাচ্ছি ইন কম্পেয়ার টু স্যাটেলাইট ইন্টারনেট। ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, যেটা আরো ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি কিন্তু ফাইবার কেবলে অনেক বেশি। কেন? কিভাবে বেশি? আ আমি বলি যে এই যে ইলেকট্রিক্যাল যে বিষয়গুলো, আমরা যেরকম ল্যান্ড কেবল বলুন বা আমরা রেডিও শুনি, যাই হোক, রেডিও ওয়েভ যেটা, যাই হোক। আমার মনে আছে ছোটবেলার কথা, তখন 10 ব্যান্ডের রেডিও পাওয়া যেত আমাদের ইন্ডিয়াতে, এফএম রেডিও। তো আমার একটা খেলনা অর্গান ছিল, বাচ্চারা যেরকম খেলনা অর্গান কেনে, তো আমি এরকম একটা অর্গান কিনেছিলাম। তো সেই অর্গানটাকে কি করতাম আমি, রেডিওর
কাছে একদম ঠেকিয়ে রাখতাম, ঠেকিয়ে অর্গানটা বাজাতাম। কিচ্ছু করতাম না। জাস্ট মিডিয়াম ওয়েভে রেডিওটাকে টিউন করতাম, অর্গানটা রাখতাম, রেখে অর্গানটা প্যাঁপু করে বাজাতাম। সেই সাউন্ডটা রেডিওতে শোনা যেত। এবার যদি কারো 2 in 1 থাকে, মানে টেপের মধ্যে রেডিও, তাহলে তো টেপের বড় স্পিকার আরো জোরে শোনা যেত। ঠিক আছে? মানে আমার অর্গানের সাউন্ডটাকে ক্যাচ করছে আমার রেডিও। এরা ক্রস টক করছে। ঠিক আছে? আগে আমি যেরকম একটা বাজে উদাহরণ দিয়েছি, ইলেকট্রিক্যাল কেবলের হুকিং সিস্টেম বলেছি। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে, এমনকি সেরকম হলে ইন্টারনেটের ক্ষেত্রেও সাপোজ সুরজের বাড়িতে ফাইবার নয়, একটা ল্যান কেবল গেছে। আমি সেটাকে হয়তো মাঝখান থেকে কোথাও থেকে তার-ফার বের করে আরেকটা কেবল বার করে তারপরে ম্যাক অ্যাড্রেস ম্যাচ আপ করে এটা সেটা কিছু না কিছু করে হয়তো আমি সুরজের ইন্টারনেটটা হ্যাক করে, মানে সুরজের ইন্টারনেটের ও সুরজ পে করছে, আমিও ব্যবহার করছি। এরকমটা করতে পারি চেষ্টা করলে। ঠিক আছে? প্লাস ডেটা স্টিলিং, মানে ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসের মাধ্যমে চেষ্টা করলে আমার ল্যান কেবল, আমার যেটা কম্পিউটারের পাশে এসে বসেছে, সেই ল্যান কেবলে যদি তার পাশে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস এরকম তৈরি করা হয় যে কিনা রিড আউট করবে যে আমার ল্যান কেবলের মাধ্যমে কি ডেটা ট্রান্সফার হচ্ছে, সেটা টেকনিক্যালি পসিবল করা যায়। কিন্তু ফাইবার কেবলের ক্ষেত্রে এটা হয় না, যেহেতু ওখানে লাইটের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে? সুতরাং ওখান থেকে ডেটা স্টিলিং করা, মাঝখানে হুকিং করা, এটা হয় না। তারপরে ক্রস টক বলে একটা জিনিস আছে। ক্রস টক জিনিসটা কি? সাপোজ কথার কথা বলছি, আমার পাড়ায় একটা মোডেম এসে লেগেছে, যেখান থেকে পাড়ায় 10টা বাড়িতে ইন্টারনেট গেছে এই ল্যান কেবলের মাধ্যমে। তো 10টা মোডেম থেকে তার বেরিয়েছে, তার বেরিয়ে একসঙ্গে কি করেছে, একটা গাছের মধ্যে একসঙ্গে জড়ো করে দড়ি দিয়ে টাইট করে বাঁধা হয়েছে, তারপরে আরেকটা গাছে বাঁধা হয়েছে, তারপর সেখান থেকে কয়েকটা বাড়িতে গেছে। মানে একই সঙ্গে কেবলগুলো পরস্পর একসঙ্গে পাশাপাশি ঠেকে রয়েছে কাইন্ড অফ অনেকটা জায়গায়। তো তাতে করে কিন্তু ক্রস টকিং হতে পারে। ক্রস টকিং মানে এর সিগন্যাল ওর মধ্যে, ওর সিগন্যাল এর মধ্যে হতে পারে, সম্ভাবনা থাকে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেহেতু, এটা ইলেকট্রিক্যাল কারেন্টের মাধ্যমে আসছে কাইন্ড অফ। তো ইলেকট্রিক ম্যাগনেটিক ইস্যু থাকে, যার ফলে ক্রসটক হয়। ক্রসটক হলেই কিন্তু সমস্যা, ডেটা ট্রান্সফার ডাউন হয়ে যেতে পারে বা আরো অন্যান্য প্রবলেম হতে পারে বা সিকিউরিটি ইস্যু থাকতে পারে। কিন্তু ফাইবারের ক্ষেত্রে সেই সমস্ত জিনিসপত্রগুলো নেই। সেই কারণে আজকের ডেটে এসে আমাদের টেকনোলজি অনেক ফাস্ট হয়েছে, অনেক উন্নতি হয়েছে। কিন্তু আমরা কিন্তু সেই প্রাচীনকালের ফাইবার টেকনোলজি এখনো ছাড়তে পারিনি, বা খুব যে ছাড়তে আমরা চাই সেরকমটাও নয়। স্যাটেলাইটের মাধ্যমে করা যায়, কিন্তু সেখানে এই ধরনের ইস্যু, সিকিউরিটি ইস্যু অ্যান্ড স্পিড ইস্যু ইত্যাদি থেকে যায়। হতে পারে যে ভবিষ্যতে আরো কোনো অ্যাডভান্স টেকনোলজি তৈরি হলো, সেক্ষেত্রে হয়তো আমরা দেখব যে আমরা অনেক বেটার কানেক্টিভিটি পাচ্ছি ইউজিং ওয়্যারলেস ইন্টারনেট। তখন হয়তো দিনকাল বদলে যাবে। বাট খুব নিয়ার ফিউচারে যে এরকম কিছু আসতে চলেছে, সেরকম খবর অন্ততপক্ষে আমার কাছে কিছু নেই। তো এই হচ্ছে মোটের উপরে আজকের আমার আড্ডা মারার বিষয়। এবার মাইক্রোফোন ইজ ওপেন টু ইউ অল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, আপনারা বলতে পারেন। এবং যেহেতু সামনের দিন হচ্ছে লাস্ট ক্লাস, এমন কোনো টপিক এই রিলেটেড, নেটওয়ার্কিং রিলেটেড, যেটা হয়তো আমি অ্যাক্সিডেন্টালি টাচ করিনি, যদি আপনাদের মনে হয় এই বিষয়ে একটু আলোচনার প্রয়োজন আছে, সেটা আপনারা বলতে পারেন। আমি সেটাকে রাইট ডাউন করে রাখবো এবং চেষ্টা করব পরের দিন সেটাকে কভার করার। আচ্ছা প্রদীপ দা, এনএফসি নিয়ে ইয়ে করা হয়েছে ডিসকাস? এখন এনএফসি নিয়ে আলাদা করে কোনো ডিসকাস করা হয়নি। এনএফসি বা ব্লুটুথ, আমি ব্লুটুথ নিয়ে করবো বলেছিলাম অবশ্য। দেখবো আমি লিখে রাখছি। এগুলো এগুলো এখন যে কোনো কানেক্টিভিটি হচ্ছে নেটওয়ার্কিং, সেই দিক থেকে দেখতে গেলে। কিন্তু ইন আ ব্রডার রেঞ্জ আমরা তো এনএফসি কে ঠিক নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার করি না, তাই আমি ওটাকে অত ভালোভাবে টাচ করিনি। বাট আমি লিখে রাখলাম ব্লুটুথ অ্যান্ড এনএফসি। যদি আমি সামনের দিন আমার সময় কুলোয়, তাহলে নিশ্চয়ই ওই ব্লুটুথ অ্যান্ড এনএফসির সাথে সম্পর্কে একসঙ্গে আলোচনা করে নেব। আচ্ছা আপাতত আপনার যে গোল্ড ওয়েভের যে সেশনটা, হ্যাঁ, ওটা যদি আমি রেজিস্ট্রেশন না করি, তাহলে সেক্ষেত্রে গোল্ড ওয়েভের পরে যে যদি কোনো টপিক নিয়ে সেশন হয়, সেক্ষেত্রে কি কোনো আপডেট কি পাবো নাকি পাবো না সেক্ষেত্রে? ইউজুয়ালি আমরা একটা আপডেট তো দিই যখন নতুন কোর্স হয়, নতুন যখন টপিক বেরোয়, তখন আমরা একটা আপডেট ইউজুয়ালি দিই। তো গোল্ড ওয়ে পরে যদি আবার কিছু হয় ইংলিশে, নিশ্চয়ই আমি মেল করব সবাইকে একবার। ঠিক আছে? তখন যদি কেউ চান যে আমি গোল্ড ওয়েবটা করলাম না, কিন্তু এরপর অন্য কিছুতে করব, তিনি নিশ্চয়ই তখন রেজিস্টার করতে পারবেন।
আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাইছি, জানি না প্রাসঙ্গিক কিনা, কিন্তু কৌতূহল হচ্ছে জানার। সেটা হচ্ছে হটলাইনটা কি? হটলাইন, এখন আমি জানি না তুমি হটলাইন বলতে কোন জায়গায়, হটলাইন যে কোনো লাইনকে হটলাইন বলা হয়। নরমালি কি হটলাইন, সাপোজ টেলিফোনের কথা বলছি, আমার এফএম রেইনবোতে আমার সাথে হটলাইনে রয়েছেন, মানে স্পেশাল টেলিফোন লাইন, মানে সেটার সাথে কিন্তু কানেক্টিভিটি বা ওরকম কোনো ব্যাপার না। যেরকম হট সিট, আমি এখন হট সিটে বসে আছি, মানে আমি বলছি সবাই শুনছে। এখন এই সিটটা তার নর্মাল একটা চেয়ার, আর 5টা চেয়ারের মতনই এটা একটা চেয়ার, ঠিক আছে, কিন্তু আলাদাভাবে হটলাইন বলে কোনো কানেক্টিভিটি আছে বা কিছু সেরকম অন্ততপক্ষে আমার জানা নেই। না মানে ওই যে বলা হয় না, আমেরিকার প্রেসিডেন্টের সাথে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের হটলাইনে কথা হয়েছে। ওটাকে ওই জাস্ট ওই মানে ওটাকে একটু ওই মার্কেটিং হাইপের জন্য বলা হয়, হটলাইন মানে এরকম কিছু নয়। অবভিয়াসলি মানে তাদের তাদের যে নর্মাল টেলিফোন সেরকমই আমার আপনার মতন টেলিফোন, কিন্তু অবভিয়াসলি তাদের টেলিফোনটা অনেক সিকিউর, যাতে করে তাদের ডেটা মাঝখানে কেউ ট্যাপ ফ্যাপ না করতে পারে এরকম। কিন্তু হটলাইন মানে আলাদা কোনো একটা ডিফারেন্ট টেকনোলজি এরকম কিছু নয়। আর কার কোনো প্রশ্ন, যে কোনো টেকনিক্যাল রিলেটেড? এখন তো লাস্টের কিউএনএ, সুতরাং অন্য বিষয়ে প্রশ্ন চাইলে করা যায়, টেকনিক্যাল বিষয় অবভিয়াসলি। আচ্ছা বলতো, আমার যেটা মনে হয় যে রাউটার যে কাস্টমার সেটা নিয়ে হয়তো কোনো আলোচনা হয় না, তো সেটা নিয়ে যদি কোনো আলোচনা করা যেত। নেক্সট যে সেশনটা হচ্ছে রাউটারে কাস্টমাইজ, কাস্টম ওএস। আচ্ছা আমি এখনই বলে দিচ্ছি, খুব অনেক কিছু বলার কিছু নেই এখানে। সেটা হচ্ছে যে আমরা সবকিছুই তো চেষ্টা করি যে তার ব্যাকডোর বার করা ইত্যাদি ইত্যাদি। যেরকম সাপোজ অ্যান্ড্রয়েড ফোন আমরা আমার বিষয়ে প্রত্যেকেই ব্যবহার করি। তো সেখানে আমাদের কি হয়, আমরা যে কোম্পানির কিনি, সাপোজ আমার স্যামসাং রয়েছে কি আমার মোটরোলা রয়েছে, তো আমরা কি করি তাদের অপারেটিং সিস্টেম যেটা সেটা ব্যবহার করি সাধারণত। প্লাস আমরা অনেক কি করি, যারা একটু বেশি অ্যাডভান্স তারা কি করি, আমরা বলি কাস্টম ওএস ইনস্টল করেছি, মানে ওটা রুট অ্যাক্সেস করে ওখানে মোটরোলা যে আমাকে, সাপোজ আমার মোটরোলার ফোন রয়েছে, পুরনো একটা ফোন, তো এর অপারেটিং সিস্টেমটা বাদ দিয়ে আমি একটা থার্ড পার্টি সাপোজ লাইনেজ ওএস ব্যবহার করেছি। তাতে করে আমি কিছু ফেসিলিটি পাচ্ছি। সাপোজ আমার এখন অ্যান্ড্রয়েড 8, আমি লাইনেজ ওএস ব্যবহার করে অ্যান্ড্রয়েড 11 পেয়ে গেলাম, যেটা আমার কোম্পানি মানে মোটরোলা আমাকে দেবে না। তো এরকম কিছু জিনিসপত্র পাই, প্লাস তাতে কিছু ফেসিলিটি থাকে, সাপোজ ভলিউম দিয়ে কল অ্যান্সার করা যায় ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু অ্যাডিশনাল ফিচার। সেরকম কিছু অপারেটিং সিস্টেম রয়েছে, মানে রাউটার কি, রাউটারও তো একটা কম্পিউটার, তারও তো একটা সফটওয়্যার রয়েছে, একটা অপারেটিং সিস্টেম রয়েছে, যেটা আগে বলেছিলাম রাউটারের সম্পর্কে আলোচনা করতে গিয়ে। সেখানে আমরা সমস্ত কিছু ব্যবহার করছি, সেখানে কিছু ফিচার দেওয়া রয়েছে, আপনারা মোটামুটি আইডিয়া করতে পারেন। এই যে সাপোজ ম্যাক ফিল্টারিং ফিচার, গেস্ট নেটওয়ার্কিং ফিচার, এটা এটা কিসের ফিচার, মানে এক্সকিউজ মি, ম্যাক ফিল্টারিং, গেস্ট নেটওয়ার্কিং, এইগুলো ব্যবহার করার জন্য, মানে এইগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আলাদা করে তো কোনো হার্ডওয়্যারের দরকার হচ্ছে না, কেন সেটা করছে কে, সফটওয়্যার করছে। সাপোজ কালকে একটা নতুন ভিডিও ফরম্যাট বেরোলো, আমাদের তো MP4, 3GP, AVI অনেক ভিডিও, কালকে একটা PDP বলে ভিডিও ফরম্যাট বেরোলো, তো কি হবে, প্লেয়ারগুলো আপডেটেড হবে যাতে করে পিডিপি পড়তে পারে। যেমন আমরা ওপাস এখন হোয়াটসঅ্যাপ বা অন্যান্য জায়গায় ব্যবহার করি, ওপাস। আগে কি হতো, ওপাস কেউ প্লে করতে পারতো না, এখন তো ওপাস PLC মিডিয়া প্লেয়ার বা অনেক মিডিয়া প্লেয়ারে প্লে হয়। সেক্ষেত্রে কি হচ্ছে, সফটওয়্যার সাপোর্টটা পাওয়া গেছে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে রাউটারের অনেক ফিচারই আছে যেটার সাথে হার্ডওয়্যারের ডিরেক্টলি কোনো সম্পর্ক নেই, মানে এই ফিচারটা দিতে গেলে আমাকে হার্ডওয়্যারে এই জিনিসটা থাকতে হবে। হ্যাঁ, কিছু ফিচার নিশ্চয়ই রয়েছে, সাপোজ মাল্টি মিমো ইত্যাদি ইত্যাদি, কিন্তু অনেক ফিচার রয়েছে যেগুলো হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট নয়। কিন্তু কোম্পানি স্বাভাবিকভাবেই আপনাকে যদি একটা 1500 টাকার রাউটারের সমস্ত ফিচার দিয়ে দেয়, তাহলে আপনি কেন 15,000 টাকা দিয়ে তাদের আর একটা রাউটার আছে দামি সেটা কিনবেন? তো সেটা স্বাভাবিকভাবেই দেয় না। তার জন্য কিছু অপারেটিং সিস্টেম আছে, যেমন যেমন DWORT বলে একটা, আরো অনেকগুলো রয়েছে, যে অপারেটিং সিস্টেমগুলো রাউটারে ইনস্টল করা যায়। নট অল রাউটার্স আর সাপোর্টেড, এবং আবারও বলছি, আমি ইভেন ইনস্ট্রাকশনও পড়েছি, আমার যথেষ্ট কঠিন এবং রিস্কি লেগেছে এটাকে ইনস্টল করা। কারণ একটা অ্যান্ড্রয়েড তো প্রাইমারিলি একটা ফোন, মানে সেটা একটা গোটা একটা আলাদা জিনিস। রাউটার মানে যেরকম আমি কথা প্রসঙ্গে বলছিলাম যে আমি কম্পিউটার খুলে দেখেছি, আমি কম্পিউটার বানিয়েছি, ল্যাপটপও টুকটাক খুলে দেখেছি, কিন্তু রাউটার আর খুলে দেখা নেই। মানে রাউটারে আমি র্যাম পাল্টাবো এরকম ভাবে খুব তো আমরা রাউটার ব্যবহার করি না,
খুব পাল্টাপাল্টি করবো, আনলাম, ঠিক আছে, সেট আপ করলাম, রেখে দিলাম। তো সেই কারণে রাউটারের যে অপারেটিং সিস্টেম, কাস্টম অপারেটিং সিস্টেম ইনস্টল করা, সেটা কিন্তু খুব ইজি প্রসেস নয়, তার কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে। সুতরাং আমি তখনই ইনস্টল করব যখন আমি নিজে শিওর থাকবো যে না, আমি এটা করতে পারবো, বা আমি মেন্টালি প্রিপেয়ার থাকবো যে আমি চাইলে এটাকে যদি আমার খারাপ হয়ে যায় তাহলে সেই ধাক্কাটা আমি নিতে পারবো, এরকম যেন আমি মেন্টালি প্রিপেয়ার থাকি। এবং স্বাভাবিকভাবেই অপারেটিং সিস্টেম যখন আমি চেঞ্জ করব, কাস্টমাইজ কেন ইনস্টল করব? কারণ ভেরিয়াস টাইপ অফ ফিচার্স পাওয়ার জন্য। সেটা হতে পারে বেটার QoS, কোয়ালিটি অফ QoS, কোয়ালিটি অফ সার্ভিস সাপোর্ট, গেস্ট নেটওয়ার্কিং সাপোর্ট, আরও হয়তো অ্যাডিশনাল কিছু ফিচার টিচার, এটা সেটা, ডিরেক্টলি ইন্টারনেট স্পিড দেখার সুযোগ, আরও এরকম অনেক ফিচারপত্র রয়েছে যেটা হয়তো কম দামি রাউটারে থাকে না, সেইগুলো আমরা পাবো। বিশেষ করে আমি দেখেছি TP-Link, আসুস, D-Link-এরও কিছু দেখেছিলাম, সেই সমস্ত রাউটারের জন্য অ্যাভেলেবল আছে। তো আমি যদি দেখতে চাই আমার রাউটারের জন্য অ্যাভেলেবল রয়েছে কিনা, আমি সার্চ করে দেখতে পারি, সাপোজ কাস্টম ওএস ফর TP-Link Deco X60, ঠিক আছে, এরকম করে সার্চ করে দেখতে পারি। যদি দেখি যে আছে, সুতরাং যদি অপারেটিং সিস্টেম আছে, সুতরাং সেই অপারেটিং সিস্টেম কীভাবে ইনস্টল করতে হবে তারও ইনস্ট্রাকশন সেখানে দেওয়া রয়েছে। যদি আমি ইনস্ট্রাকশন পড়ে বুঝতে পারি যে না, এটা আমি করতে পারবো, তাহলেই আমি হাত দেবো, নচেত হাত দেবো না। এ হচ্ছে কাস্টম রাউটার ওএস এর গল্প। আমি না, কথাটা কেটে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, একটু যদি আবার বলো। কথাটা কেটে গেল আর কি। আমার একটা প্রশ্ন ছিল। Monday 10:55 p.m. Alarm. হ্যাঁ, ফাহিম বলো। আর একটা কেউ বলছেন, আমি মানে তার ভয়েসটা এতই কেটে আসছে যে আমি অ্যাকচুয়ালি মানে কে বলছেন সেটাও বুঝতে পারছি না আর কি। তো সেটা হচ্ছে ধরা যাক আমি FTP তে হচ্ছে ফাইল ট্রান্সফার করছি, তো সেক্ষেত্রে আমার ফাইলটা হচ্ছে M4A ফরম্যাটে, কিন্তু আমি যখন FTP তে ট্রান্সফার করছি সেক্ষেত্রে ফাইল ফরম্যাটে MP3 দেখাচ্ছে, এটা কেন হচ্ছে আবার? আমার এফটিপি ফাইলটা সেভ হচ্ছে M4, এরকম তো হওয়ার কথা না। মানে এফটিপি এটা তে আমি আলাদা করে দেখেছি কোনো এটা। কোন এফটিপি সার্ভার ব্যবহার করছো তুমি? এটা টোটাল কমান্ডার বলে একটা আছে, ওটা ইউজ করছিলাম। তো তুমি পাঠাচ্ছ M4 এ কপি করে, মানে মোবাইল থেকে, কম্পিউটার থেকে মোবাইল ব্যবহার করছো তো? মোবাইল থেকে মোবাইলে। আচ্ছা, মোবাইল থেকে মোবাইলে। মোবাইল থেকে মোবাইল আমি কখনো করিনি, বাট স্টিল এরকমটা হওয়ার কথা নয়। তুমি একটা ডিফারেন্ট কিছু ব্যবহার করে দেখো, সাপোজ ওয়াইফাই এফটিপি সার্ভার, ঠিক আছে, ফ্রি ভার্সন রয়েছে, একবার দেখো তো অন্য অন্য কোনো ফাইল সার্ভার ব্যবহার করে, এফটিপি সার্ভার ব্যবহার, অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেম প্রবলেম হচ্ছে কিনা, কারণ এটা অড, এটা হওয়ার কথা নয়। হুম। আমার কাছে হট লেগেছে, কারণ M4 এ আমার ফাইল, কিন্তু আমি যখন পাঠাচ্ছি তখন দেখাচ্ছে MP3। না না, দিস ইজ ভেরি অড, এটা হওয়া উচিত নয়। আর কারো কোনো প্রশ্ন? প্রদীপ দা, হুম। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, বলছি যে আহ, আমাকে একটা আমি যখন ল্যাপটপে SSD লাগাতে যাই তখন আমাকে বলা হয়েছিল যে VLC মিডিয়া প্লেয়ারটা ইউজ করবে না। এখানে নাকি ল্যাপটপের স্পিকারের মধ্যে কিছু প্রেসার আছে, তো এটা কতটা যুক্তিযুক্ত যে VLC মিডিয়া প্লেয়ারটা ইউজ করলে আমাদের ল্যাপটপের স্পিকারের সমস্যা হতে পারে? আচ্ছা, বেশ। আমি বোধহয় কোনো প্রসঙ্গে আলোচনা করলেও করতে পারি, জানি না, আমি আবারও বলছি যে এই কথাটা কিন্তু আমিও বিশ্বাস করি। বিষয়টা হচ্ছে যে ভিএলসি মিডিয়া প্লেয়ারে ভীষণ অড একটা ফিচার আছে, সেটা হচ্ছে ভলিউম বুস্ট, ঠিক আছে, এবং সেই ফিচারটা বাই ডিফল্ট এনেবলড, এবং সেই ফিচারটা ডিসেবল করার কোনো উপায় আমি অন্তত পাইনি। মানে কি? মানে হচ্ছে যে আমাদের যে কোনো মিডিয়া প্লেয়ার বা যে কোনো মিডিয়া, তার একটা ম্যাক্সিমাম ভলিউম আছে, ঠিক আছে, যেটাকে 100% আমরা বলি, সেটা আছে। এরপরে যদি সেটাকে আরও ভলিউম বৃদ্ধি করতে হয়, তাহলে সেটাকে বুস্ট করাতে হবে।
ভার্চুয়ালি বুস্ট করাতে হবে। এখন প্রত্যেকটা মিডিয়া প্লেয়ার অ্যাপার্ট ফ্রম ভিএলসি, অন্ততপক্ষে আমি আমার লাইফে যত মিডিয়া প্লেয়ারের কথা শুনেছি, তারা প্রত্যেকেই 100% পর্যন্ত যায়। এবার তার মধ্যে আরো অ্যাডিশনাল কিছু ফিচার রয়েছে যেগুলো খুবই ভালো। হ্যাঁ, যেমন অটো গেইন বলে একটা ফিচার রয়েছে। সাপোজ কথার কথা বলছি, আমি একটা কথা রেকর্ড করলাম, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আস্তে রেকর্ড করলাম। তো এটা যখন চালাবো তখন ম্যাক্সিমাম ভলিউমে দিয়েও কিন্তু এরকম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এরকম ভাবেই বাজবে, কারণ আমি রেকর্ডই করেছি আস্তে। এটাই এর ম্যাক্সিমাম ভলিউম। আমার করা উচিত ছিল রেকর্ডটা জোরে, অথবা রেকর্ড করার পরে আমি যে এডিটারে এডিট করছি সেখান থেকে আমাকে ভলিউমটা বুস্ট করে নর্মালাইজ করে ঠিক করে নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা করিনি। এখন কিছু মিডিয়া প্লেয়ারের ফিচার আছে, যেমন কেএম প্লেয়ারে আছে, হোপফুলি পড প্লেয়ারে আছে, অনেক মিডিয়া প্লেয়ারে রয়েছে যেটা গেন অটো গেন, গেন নর্মালাইজেশন বা ইত্যাদি। সেখানে কি করে, ও দেখে যে আমি কত আস্তে কথা বলছি। সাপোজ টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এটা হচ্ছে -8 dB, মানে আমাদের কম্পিউটারে বা সাউন্ড, এটা সাউন্ডের চ্যাপ্টার চলে যাচ্ছে, সাউন্ডে ডিজিটালে আমরা 0 dBটাকে নর্মাল ভলিউম, ম্যাক্সিমাম প্রসিভ ভলিউম বলি, ঠিক আছে? তো এটা হচ্ছে -8 dB, মানে 8 dB কম আছে। তখন কি করে, ও ভলিউমটাকে 8 dB বাড়িয়ে যায়, যার ফলে সাউন্ডটাকে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এরকম, সেরকম কিছু আছে। সেটা কেউ ভালোবাসেন, কেউ ভালোবাসেন না। আমি যেমন ভালোবাসি না, হোয়াটএভার। বাট এটা করে, সেটা ঠিক আছে। যে ও স্ক্যান করে নিচ্ছে যে কত ডিবি ভলিউম রিকোয়ার, সেই হিসাবে সে বাড়িয়ে দিচ্ছে। যদি আমি সেই ফিচারটাকে অন করি, যে আমি অফও করে রাখতে পারি, এবং বাই ডিফল্ট বেশিরভাগ ক্ষেত্রে অফ করা থাকে। ভিএলসি যেটা করে সেটা হচ্ছে রিগার্ডলেস অফ ভলিউম, কি আছে কি নেই সেটা ব্যাপার না, ও 100% এর পরেও আরো 100%, মানে আপ টু 200% ও কিন্তু বাড়াতে সক্ষম। এবং সেটা আবারও বলছি, ইট ইজ ভেরি উইয়ার্ড যে সেই ফিচারটা বাই ডিফল্ট এনেবলড, অ্যান্ড সেটাকে বন্ধ করার কোনো জায়গা নেই। এখন কল্পনা করুন, আমি এরকম জোরে জোরে চিৎকার করে একটা ক্লাস রেকর্ড করেছি, সেটা আমি যখন ইউটিউবে আপলোড করি তখন সেটাকে আমি আরো ম্যাক্সিমাম ভলিউম করে দিই, যেটা ম্যাক্সিমাম সবাই শুনতে পাবে, ম্যাক্সিমাম লাউডনেস যেটা হওয়া উচিত সেটা আমি করে দিই আপলোড করার আগে ইউজুয়ালি। তার মানে আমার ভলিউমটা ঠিকঠাক আছে। এবার এই ঠিকঠাক ভলিউমওয়ালা সাউন্ডটাকে আপনি যখন সাপোজ আপনি ডাউনলোড করলেন, ভিডিওটা ডাউনলোড করে ভিএলসিতে চালালেন, চালিয়ে আপনি তো বুঝতে পারছেন না যে কত পার্সেন্ট ভলিউম বাড়ছে, আপনি আপারা করে ভলিউম বাড়িয়ে যাচ্ছেন, কি হলো 100% হয়েও তার ওভার হয়ে গেল। এবার যখন ওভার হয়ে গেল, তার মানে বেশি পরিমাণে যা ভলিউম, এই যে 100%টা কত লাউড, 0 dBটা কত লাউড, এইটা যারা ঠিক করেছেন তারা তো অনেক কিছু ভেবেচিন্তে করেছেন, এবং যে স্পিকার যারা ডেভেলপ করেছেন, ল্যাপটপের স্পিকারটা যারা বানিয়েছেন তারা বুঝতে পেরেছেন, তারা সেই হিসেবে স্পিকারটা তৈরি করেছেন যে এতটা লোড নিতে পারবে। এবার যখন আমি তাকে তার ডাবল লোড নিয়ে দিয়ে দিচ্ছি, স্বাভাবিকভাবেই সেই স্পিকারটা কিন্তু আর টিকে থাকতে পারছে না। শুধু স্পিকার বলে না, স্পিকার, হেডফোন, আপনার কান, আপনি যদি কোনো অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেন, আপনার কম্পিউটারে যদি কোনো অ্যাডিশনাল এক্সটার্নাল স্পিকার থাকে, যে কোনো কিছু এর জন্য কিন্তু কমপ্লিটলি ড্যামেজ হয়ে যেতে পারে। এবং সেই কারণে আমি, মানে নেহাত দরকার হয় কখনো কখনো, সেই কারণে ভিএলসিটা রাখি। তবে ভিএলসি এই একটা কারণেই আমি ঘৃণা করি, বাকি ভিএলসি সবকিছুই খুব ভালো, কিন্তু এটা ভীষণভাবে একটা ঘৃণার জায়গা। যারা এনভিডিএ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এনভিডিএ অ্যাড অন একটা রয়েছে, সেখানে তবু ভলিউমটা বলে দেয় আপনারা ডাউনলোড করে কত পার্সেন্ট। কোনোভাবেই আপনারা খুব দরকার ছাড়া, যদি দেখছেন যে খুব আস্তে, মানে অরিজিনাল অডিওটা খুব আস্তে, আপনি 100% করার পরেও অডিওটা আসতে পারছে, তখন আপনি বাড়াবেন, এবং আবার মনে করিয়ে যখন বন্ধ করছেন, বন্ধ করার আগে ভলিউমটাকে কমিয়ে 100% এ রাখবেন। সাপোজ আপনি দেখলেন টুইঙ্কল টুইঙ্কল এরকম একটা আস্তে অডিও আপনি বাড়িয়ে 150% করে দিলেন, করে বন্ধ করে দিলেন। ও তো 150%ই হয়ে থাকলো। পরে আপনি একটা হিন্দি গান, বেশ ডিস্কো মার্কা হিন্দি গান চালালেন, ব্যাস যেই ধিক করে একটা আওয়াজ হলো, দেখা গেল আপনার স্পিকার বার্ন আউট হয়ে গেছে। ঠিক আছে? সুতরাং ভিএলসি ইউজ উইথ কশাস। এনিথিং মোর? কারো আর কোনো প্রশ্ন? কেউ একজন টেক্সটে একটা প্রশ্ন হচ্ছে না, ওটা দেখে অ্যান্সার করলে ভালো হতো। আচ্ছা, আচ্ছা, বিম ফর্মিং টেকনোলজি সম্পর্কে কুন্দন জানতে চেয়েছে। কিছু রাউটার এটা থাকে, ঠিক কথা। কারণ বিম ফর্মিং হচ্ছে
সাপোজ আমি বলেছিলাম যখন রাউটার নিয়ে আলোচনা করেছি যে রাউটার যখন ডেটাটা দিচ্ছে আমাকে ও তার যে চারিদিক সেই চারিদিকেই ডেটাটা ছুঁড়ে মারছে কাইন্ড অফ। এবার আমার মোবাইল কোনো একটা জায়গায় রয়েছে সেই ডেটাটাকে ক্যাচ করে নিচ্ছে, কিন্তু ও ছুটছে চারিদিকেই, কিন্তু ও জানছে না যে এর যে রিসিভার, সাপোজ আমি আমার মোবাইল থেকে google.com খুলেছি, তো google.com এর ওয়েবসাইটটা যখন ও নিয়েছে তার ডেটাটা নিয়ে চারিদিকে ছুঁড়ে মেরেছে, আমার মোবাইল সেটা ক্যাচ করে নিয়েছে যেহেতু তার সাথে মিলেছে, সে ক্যাচ করে নিয়েছে, মোবাইলের উদ্দেশ্যেই ছড়া হয়েছে কিন্তু চারিদিকে ছড়া হয়েছে, ঠিক আছে। এবার বিম ফর্মিং যদি এনেবলড থাকে তাহলে রাউটার কাইন্ড অফ মানে বোঝার চেষ্টা করে যে মোবাইলটা কোন দিকে রয়েছে এবং সেই দিকেই সে ডেটাটাকে ছোড়ার চেষ্টা করে। তাতে করে কি হয় যে প্রথম কথা স্পিডটা একটু ভালো থাকে এবং ডিস্টেন্সটা মানে নর্মাল যে ডিস্টেন্সটা, এক্সকিউজ মি, সেটা একটু বেশি কভার্ড হয়। মানে নর্মালি আমি যতটা ডিস্টেন্স অব্দি ওয়াইফাইটা পাবো তার থেকে একটু সামান্য বেশি পাই ওই পার্টিকুলার বিম ফর্মিং যদি এনেবল থাকে। এবং সেক্ষেত্রে আমি শিওর নই, তবে আমার কমন সেন্স আমাকে বলছে আমার মোবাইলকেও সেই বিম ফর্মিং এনেবলড হতে হবে, মানে যেটা বিম ফর্মিং টেকনোলজি সাপোর্ট করে এরকম মোবাইল হতে হবে। কিভাবে দেখা যায় আমি জানি না, কিভাবে জানা যায় যে আমার মোবাইল বিম ফর্মিং আছে, মানে সাপোর্ট করে, সেটাও আমি আনফরচুনেটলি জানি না। আপনারা যদি কেউ জানেন নিশ্চয়ই আমাকে জানাবেন। Audio now. আরেকটা সেটা হচ্ছে আমাদের যে গত যে সেশনটা হার্ডওয়্যার যেটা ইন্টারেকশন হুম। কম্পিউটার হার্ডওয়্যার, সেটাতে প্রায় নিয়ে বলেছিলাম সিপিইউ জেড, তারপর আরো কিছু সফটওয়্যার। তো এগুলোর মধ্যে সিপিইউ জেড সেটা সম্পর্কে যদি একটু বলতেন, কারণ আমি এটা ট্রাই করেছিলাম কিন্তু তেমন একটা কিছু ইউজ করতে পারিনি। তো এটা কি আদৌ অ্যাক্সেসেবল সফটওয়্যারটা? সিপিইউ জেড এ যেটা হয়, লেট মি ওপেন দিস, আমার এখানে সম্ভবত রয়েছে। তো এটা একটা মাল্টি ট্যাব একটা অ্যাপ্লিকেশন। এখানে আমাদের জস কার্সার বা এনভিডিয়ার ক্ষেত্রে সিমিলার যে ন্যাভিগেশন সেটা ব্যবহার করতে হবে। সাপোজ আমি বাই ডিফল্ট এখন সিপিইউ ট্যাবে রয়েছি, এখানে আমাকে দেখাচ্ছে ইন্টেলের আমার যে প্রসেসর তার নাম, তার কোড নেম কি, তার প্যাকেজ কি, অর্থাৎ সমস্ত কিছুর সিপিইউ রিলেটেড যেগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। এখন যদি আমি ক্যাশের ট্যাবে যাই তাহলে আমার ক্যাশ সম্পর্কে যে ডেসক্রিপশন সেটা আমি জানতে পারবো। অবভিয়াসলি আমাকে আমার জস কার্সার বা সিমিলার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন একটু, ক্লস হয়ে গেল। টুলস বলে একটা অপশন আছে, কিন্তু টুলসটা কাজ করছে না যে কোনো কারণেই হোক। আর একটা ভ্যালিডেট বলে বাটন রয়েছে, ভ্যালিডেট বাটনটা হচ্ছে সেক্ষেত্রে সিপিইউ জেড এর যে কমিউনিটি সেখানে আমার স্পেসিফিকেশনটা পাঠানো হবে, বা আমি নিজেও সেটা একটা ওয়েব পেজের মতো সেখানে খুলবে, সেটা আমি নিজেও দেখতে পারি বা প্রয়োজন হলে কপি করেও রাখতে পারি। অর্থাৎ টোটাল যে ইনফরমেশনগুলো যেগুলো আমি পাচ্ছি সেগুলোকে যদি আমি আরও ভালো একদম এইচটিএমএল ভিউয়ারে দেখতে চাই তাহলে ভ্যালিডেট বাটনে ক্লিক করলে আমি সেটা করতে পারবো, বা আমি যদি আমার কম্পিউটার স্পেসিফিকেশন কোনো কমিউনিটিতে শেয়ার করতে চাই সেটা আমি করতে পারবো। এই মোটামুটি এখানে মেনলি হচ্ছে দেখার জিনিস, এখানে করার কিছু নেই, জাস্ট দেখার জিনিস যে আমার কি আছে, আমার র্যাম কি ডুয়েল চ্যানেল কনফিগারেশনে আছে না সিঙ্গেল চ্যানেলে আছে, কত তার ফ্রিকোয়েন্সি আছে, এই সমস্ত কিছু আমার টেম্পারেচার কি আছে কম্পিউটারে, সমস্ত কিছু আমরা দেখতে পাই সিপিইউ জেড বা সিপিইউ ড্যাশ জি বা জেড এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে।
আর কারো কোনো প্রশ্ন? প্রদীপ দা, হ্যালো হুম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি যে কিছুদিন আগে আমি ল্যাপটপ ফরম্যাট করেছিলাম ২-৩ দিন আগে, কি আর বেশি হবে। তো আমার অফিসটা ছিল অরিজিনাল। সেই ক্ষেত্রে আমি যখন ওটাকে আবার রেজিস্টার করতে যাই, তখন আমার যে নাম্বারে মানে অ্যাকাউন্টটা ছিল, মাইক্রোসফট অ্যাকাউন্টটা, সেই নাম্বারে একটা 4 ডিজিটের পাসওয়ার্ড ওটিপি চাইছিল। তো যখন আমি রেজিস্টার করতে যাই, তখন আমার এতে কিন্তু আমার যে নাম্বারটা রেজিস্টার করা আছে সেখানে 4 ডিজিটের ওই কোডটা আসছিল না। কিন্তু তার জায়গায় 7 ডিজিটের একটা কোড আসছিল। তো এই 4 ডিজিটের কোডটা না পাওয়ার জন্য আমি অফিসটা মানে রেজিস্টার করতে পারিনি। আমি অরিজিনাল অফিসটা পাইনি। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি এখন? ইন এনি কেস তুমি কি 7 ডিজিটের কোডটা দিয়ে দেখেছিলে? 4 ডিজিট চাইছে ঠিকই, কিন্তু 7 ডিজিটের কোডটা কি ওখানে এন্টার করা যাচ্ছিল? অর্থাৎ মোর দ্যান 4 ডিজিট কি ওখানে এন্টার করা যাচ্ছিল? হ্যাঁ, কিন্তু সেটা 4 ডিজিটের পরে 4 ডিজিটের পরে আর মানে কোড নিচ্ছিল না আরকি। তারপরে ইনকারেক্ট দেখাচ্ছিল। সেক্ষেত্রে এখন আমি কখনো মানে এরকম 7 প্রবলেমে ডিজিটের পড়িনি। মধ্যে 4 টে ডিজিট নিচ্ছে। আচ্ছা, আমি দুটো রেকমেন্ড করবো। এক, তুমি লাস্ট 4টে ডিজিট দিয়ে দেখো। আর যদি তাও না হয়, তাহলে আনফরচুনেটলি তুমি যেখান থেকে কিনেছো, যাদের কাছ থেকে, তোমার ডিলার, তাদের সাথে তোমাকে যোগাযোগ করতে হবে। আমি পার্সোনালি এরকম কোনো প্রবলেমে পড়িনি। তো একমাত্র তারা তোমাকে হেল্প করতে পারে এই বিষয়ে। বা তুমি মাইক্রোসফট ডিসেবিলিটি হেল্পলাইন যেটা আছে, আমার বিশ্বাস যে বি মাই আইজ থেকে, গুগলে তো জানি, মাইক্রোসফটেও মোস্ট প্রবাবলি যায়। যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই কনফার্ম করবেন যে মাইক্রোসফট ডিসেবিলিটি হেল্প ডেস্ক একটা রয়েছে। তুমি তাদেরকে ফোন করতে পারো, তাদেরকে ফোন করে মানে তোমার প্রবলেম বলতে পারো, তারা তোমাকে হেল্প করবে। আচ্ছা প্রদীপ দা, আমি এক্ষেত্রে একটা কথা বলি যে হুম হ্যাঁ, প্রথম কথা হচ্ছে বি মাই আইস থেকে মাইক্রোসফটের যে ডিসেবিলিটি হেল্পলাইন সেখানে যায় এবং তারা খুবই ধৈর্যের সাথে কাজ করে আর কি। তারা হুম মানে হুম মানে কাউন্টলেস পেশেন্টস তাদের দে হ্যাভ অ্যাকচুয়ালি। একদমই। আর আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার মনে হয় এটা হচ্ছে সেই উইন্ডোজ সাইন ইন পিন যেটা, কারণ এইরকম একটা সমস্যা আমার একবার হয়েছিল স্কাইপ ফর বিজনেস যেটা, হুম ওইটার সময় এটাকে উইন্ডোজ হ্যালো বলে আর কি, ওরা বলছে ওই ওইরকম ওই কিন্তু ও সাইন তো ইন বলছে যে অফিস পিনটা থাকে। রেজিস্টার করার সময় চাইছে। অফিসটা রেজিস্টার, উইন্ডোজ লগ ইনের সময় নয়। তো যদি তোমার উইন্ডোজ হ্যাঁ, হ্যালো মানে থাকে, তাহলে ওই ওই সাজেশনটা একবার দেখে নিও। মাইক্রোসফটের যে ইমেলটা আছে সেটা হুম হ্যাঁ, আর সাইন ইন করার পাসওয়ার্ডটা সময়। দেওয়ার পর একটা ডিজিট চাইছে। হ্যাঁ, সাইন ইন করার সময়। তো সাইন ইন করার সময় ওই 4 ডিজিটের কোডটা আসছে না, 7 ডিজিট আসছে। আচ্ছা তাহলে প্রদীপ দা, ওকে একবার বলো, ইন্দ্রনীল তাহলে একবার আগে ওই যে সেটিংসে গিয়ে একটা পিন ক্রিয়েট করুক, করে তখন হ্যাঁ সাইন ইনের সময় ওই পিনটা দিক। হ্যাঁ, পিন আবার ক্রিয়েট করা আছে। তাহলে একবার সেই প্রিন্টটা দিয়ে দেখো তো। আমি ফোনে বলছিলাম। হ্যাঁ, ফোনই। আচ্ছা। হ্যাঁ, আমি যেটা বলছি ওটা আজকে আমিও করেছি। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সিস্টেমের যে 4G কোডটা আছে, হ্যালো যেটা হুম বলছে আর কি, হুম হুম তো হুম হুম ওই ইমেলটা দেওয়ার পরেও বা পাসওয়ার্ড দেওয়ার পরেও ওই কিন্তু কোডটা চাইছে, ফোর ডিজিটের আর কি, ওটা হ্যাঁ হ্যাঁ latest যে আচ্ছা, পিনটা। তাহলে তাহলে হুম। তাহলে ইন্দ্রনীল, তাহলে ওই হ্যালো, উইন্ডোজ হ্যালোর যে পিনটা আছে, সেই পিনটা তুমি দাও। এদের অভিজ্ঞতা রয়েছে, তার জন্য এরা বেটার বলতে পারছে। তো তুমি ওই পিনটা দাও, দিয়ে তারপরে দেখো কি বলছে। হোপফুলি প্রবলেম সলভ হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন? প্রদীপ দা, আর একটা আমার কোশ্চেন আছে। হুম
এটা হলো আমি এখন তো আমাদের অনলাইন ক্লাস হয়, তো আমি সেখানে কি করি, আমি গোল্ড ওয়েবের থেকে রেকর্ডিং করতে চাই। তো সেখানে কি হয়, আমি একটু রেকর্ডিং করার পরে আমি অ্যাকচুয়ালি জুম থেকে বেরিয়ে গোল্ড ওয়েবে রেকর্ডিংটা চালিয়ে দিয়েছিলাম। এই দুদিন হুম আগের এটা আর কি, শুক্রবারে হয়েছিল এটা। তো হুম সেখান থেকে আবার আমি জুমে চলে গেছি, কিন্তু আমার 1 মিনিটের বেশি কিন্তু রেকর্ডিং হয় না। তো সেই ক্ষেত্রে এটা কি সমস্যা যদি একটু বলো আর কি। কিভাবে রেকর্ড করছো কিভাবে ওই তো গোল্ড ওয়েবে যেটা গিয়ে? আছে ওই F9 দিয়ে রেকর্ড চালু করছি, আবার আহ, তুমি কন্ট্রোল এন প্রেস করো, নিউ ফাইল করো ভাই, তারপরে কন্ট্রোল F9 দিয়ে রেকর্ড করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর হুম হুম। আরেকটা হচ্ছে সেটিংস এর ভেতরে প্রথমেই আছে সম্ভবত জেনারেটর বা রেকর্ডের ট্যাব, লাস্টের দিকে অপশন আছে রেকর্ড হ্যাঁ মোড, ওখানে অপশন আছে, তার মধ্যে আনবাউন্ডেড একটা অপশন আছে, আনবাউন্ডেড করে হ্যাঁ। রাখতে হবে ওটা, বাই ডিফল্ট টাইমিং দেওয়া থাকে, ঠিক আছে, ওটাকে হুম হুম। আনবাউন্ডেড করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমার সেই জন্য এতদিন ধরে আমি কোনো রেকর্ডিং ক্লাসের করতেই পারিনি আমাদের ক্লাসগুলোর। হুম, তো ওটা করো, হোপফুলি তোমার প্রবলেম সলভ হবে। আচ্ছা আচ্ছা। প্রদীপ দা, হ্যালো হুম হুম। হ্যালো, হ্যাঁ বলছি হ্যাঁ যে আমাদের তো গুগল মিটে ক্লাস করতে হয়, তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হয় কি, যখন আমরা জয়েন্ট করি না তখন মানে মাইক্রোফোনটা যতক্ষণ না অফ করি ততক্ষণ আমাদের যে এনভিডি এর সাউন্ড সেটা মানে অন্যদিকে শুনতে পাওয়া যায় আর কি, মানে আরো যারা জয়েন্ট রয়েছে তারা শুনতে পায়। তো এই বিষয়টা কিভাবে আমি অফ করতে পারি? মানে আমি শুনতে পাবো কিন্তু মানে আমার সাথে আরো যারা জয়েন্ট রয়েছে তারা শুনতে পাবে না, এই বিষয়টা কিভাবে করতে পারি? এখন এক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাকে সবথেকে বেটার হচ্ছে হেডফোন ব্যবহার করা, কারণ এনভিডির সাউন্ডটা নিচ্ছে কিভাবে, মানে ল্যাপটপ স্পিকারে এনভিডিটা চলছে, তার সাউন্ডটা মাইক্রোফোনের মাধ্যমে গিয়ে হ্যাঁ হ্যাঁ। সবার কানে পৌঁছচ্ছে। তো আমাকে হেডফোন ব্যবহার করতে হবে, এবং আমি যেটা করি, যদি আমি পার্টিসিপেন্ট হই, আমি মিটিং জয়েন করার আগেই আমি মাইক্রোফোনটাকে মিউট করে নিই। এবং আমরা তো মোটামুটি জানি যে গুগল মিটে দুখানা হটকি আছে খুবই দরকারি, কন্ট্রোল+D অ্যান্ড কন্ট্রোল+E। কন্ট্রোল+Dতে হ্যাঁ মাইক্রোফোন মিউট অ্যান্ড আনমিউট হয়, কন্ট্রোল-Eতে হচ্ছে ক্যামেরা। তো আমি আগেই, যদি আমি পার্টিসিপেন্ট হই, আগেই আমি বিফোর ক্লিকিং দ্য জয়েন বাটন, আগে আমি মাইক্রোফোন মিউট করি, ক্যামেরা অফ করি, তারপর আমি জয়েন বাটনে ক্লিক করি, যার ফলে আমি একদম ঠিকঠাক জায়গাতে থাকি, কেউ আমার কিছু শুনতে পায় না। আর যদি হ্যাঁ, আমি সেটা আমিও পার্টিসিপেন্টস করি না কিন্তু হয়ে আমি যদি ক্লাস হোস্ট হই, তাহলে আমাকে হেডফোন ব্যবহার করতে হবে যাতে করে এনভিডির আওয়াজ না যায়। আচ্ছা আচ্ছা, আমি সেটাই করি, আগেই অফ করে নিই, কিন্তু মানে মাইক্রোফোন অন করে কিছু বলার পর হঠাৎ করে অন্য জায়গায় হাত পড়ে গেল, অন্য কোনো কিতে হাত পড়ে গেল, তো সরে গেল, তখন অসুবিধা হয় আর কি, ওই জন্যই হুম। বলি। আর তা না হলে টেম্পোরারি আমি আরেকটা যেটা এনভিডির স্পিচ মোডটা আছে, টক যেটা কথা বলে, সেটাকে চেঞ্জ হ্যাঁ করে বিপ হ্যাঁ করে রাখতে পারি ফর দ্য টাইম বিং, ঠিক আছে? কারণ হটকে তো আমি জানি কন্ট্রোল-Dতে মাইক্রোফোন অন, তো আমার যখন হ্যাঁ বলা হ্যাঁ। দরকার হবে আমি কন্ট্রোল-D প্রেস করলাম, আবার হয়ে গেল, কন্ট্রোল-D প্রেস করলাম, অফ হয়ে গেল। তারপর আমার যদি আবার এনভিডি দরকার হয়, তাহলে স্পিচ মোডটাকে আবার চেঞ্জ করে টক করে নিলাম। এনিথিং এলস টু আস্ক? কারো আর কোনো প্রশ্ন আছে? তাহলে ধরে নিচ্ছি যে আর সেরকম কারো কোনো প্রশ্ন নেই, আমিও বসে বসে ঘুমিয়ে পড়ছি। শরীরটাও খুব একটা ভালো নেই। তো আজকে এখানে তাহলে শেষ করছি আপাতত। যারা এমন যদি কেউ থেকে থাকেন যিনি নিজের নাম লেখেননি এবং তার নাম আমি অ্যানাউন্স করিনি, তাহলে যাওয়ার আগে নিশ্চয়ই নিজের নাম লিখে যাবেন। আগামী সোমবার, আচ্ছা, আর একটা বিষয় আই ফরগট টু সে, সেটা বলে নেওয়া দরকার, যে আমরা হয়তো নেক্সট ক্লাসটা আগামী বৃহস্পতিবার রাখতে পারি। মানে গত সোমবার যেটা মিস হয়েছে, আমরা কন্টিনিউটি বজায় রাখার জন্য আগামী বৃহস্পতিবার আমরা এর নেক্সট যে লাস্ট ক্লাস হবে এই বিষয়ে, সেটা করে আমরা এই সপ্তাহে এটা শেষ করে দেব মোস্ট প্রবাবলি, ঠিক আছে?
অবভিয়াসলি আপনারা ইমেল পাবেন বুধবার এবং বৃহস্পতিবার, বা বৃহস্পতিবারও পেতে পারেন শুধু। কিন্তু আমি অ্যাডভান্স আপনাদের জানিয়ে রাখলাম যে এরপরের সেশনটা ইনস্টেড অফ নেক্সট মানডে এই বৃহস্পতিবার হবে। ঠিক আছে? এটুকুই আপাতত। যারা জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। যারা জয়েন করেননি তাদেরকেও ধন্যবাদ অ্যাডভান্স, ভবিষ্যতে শোনার জন্য যদি শোনেন ইন এনি কেস। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। শুভরাত্রি।